হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশানস এবং সেই সংক্রান্ত প্রবলেম সলভ করেছি। আজকে আমরা এরপর থেকে শুরু করব। আজকের টপিক হচ্ছে টেম্পারেচার অ্যান্ড কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স অফ ইলেকট্রোড পোটেনশিয়াল। নার্নস্ট ইকুয়েশন, বিজ্ঞানী নার্নস তিনি এই সংক্রান্ত একটা ইকুয়েশন বের করেন যেটা আমাদেরকে সাহায্য করবে কনসেন্ট্রেশন এবং টেম্পারেচার এই দুটো জিনিসের উপরে, এই দুটো ফ্যাক্টরের উপরে কীভাবে ইলেকট্রোড পোটেনশিয়ালটা ভ্যারি করে সেইটা নির্ণয় করার জন্য। এখন ইলেকট্রোড পোটেনশিয়াল জেনারেলি তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে টেম্পারেচার, দুই হচ্ছে কনসেন্ট্রেশন এবং থার্ড হচ্ছে নেচার অফ দ্য সাবস্টেন্স, মানে যে পার্টিকুলার হাফ সেল বা ইলেকট্রোডটার কথা আমরা বলছি সেটা কী দিয়ে তৈরি, তার যা নেচার। এবার সেই নেচারটা তো আমাদের হাতে নেই, আমরা খালি অল্টার করতে পারি কোনটা কনসেন্ট্রেশন আর টেম্পারেচার। এবার নার্নসের যে ইকুয়েশনটা সেটা দেখতে এরকম হয়। আমি NE মানে নার্নস্ট ইকুয়েশন সংক্ষেপে লিখলাম, E ইকুয়াল টু E0 মাইনাস RT বাই NF ln প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের যে রেশিও সেটা, এটাকে আমরা কী নামে চিনি এই পার্টিকুলার জিনিসটাকে? আচ্ছা, আমি এখানে একটা অন্য জিনিস লিখি, তাহলে ওটাকেও আমি বলে দিতে পারবো। এখানে আমি কিউ লিখছি। কিউ তোমরা নিশ্চয়ই জানো, কিউ ফর রিয়াকশান কোশেন্ট, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে নিশ্চয়ই পড়েছো কিউটা। এবার পরের লাইনে আমি অ্যাকচুয়ালি ওইটাকে নিয়ে আসছি। এটা হচ্ছে মূল ইকুয়েশনটা। এবার যদি এরকম রিয়াকশান হয় যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, এইবার এন সংখ্যক ইলেকট্রন এ আইদার লুজ করছে অথবা গেইন করছে, ঠিক আছে, হয় এটা অক্সিডেশন অথবা রিডাকশান। সেই ক্ষেত্রে আমরা লিখব যে E ইকুয়াল টু E0 মাইনাস, এবার দেখো এই যে এখানে ln আছে না, ln মানে ন্যাচারাল লগারিদম, মানে ln কখন লিখি আমরা নিশ্চয়ই জানো তোমরা, লগের বেসে যখন E থাকে এটাকে আমরা অ্যাকচুয়ালি বেস 10-এ কনভার্ট করবো। যখন 10-এ কনভার্ট করব তখন একটা 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে, NF। আর আমরা এবার লিখছি লগ, আর এইবার আমি রিয়াকশান কোশেন্টের জায়গায় লিখছি, কোশেন্ট মানেই হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তো এই হয়ে গেল আমাদের ইকুয়েশন, নার্নস্ট ইকুয়েশন। এইবার এইখানে কোন টার্মটা কি ডিনোট করে সেটা বলি। সেটা হচ্ছে, দেখো ই মানে হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল অথবা EMF। এখানে একটা কথা বলে রাখি, এই যে ইকুয়েশনটা, এইটা মানে নার্নস্ট ইকুয়েশনটা, এটা একটা সিঙ্গেল ইলেকট্রোডের জন্য ব্যবহার করা যায়, ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে পারি আমরা, আর একটা কমপ্লিট গ্যালভানিক সেলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তখন আমরা সেলের EMF বের করি বা ই সেল যেটাকে আমরা বলি সেটা বের করি, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কাজে লাগানো যেতে পারে। আর E0টা আমরা পড়েছি এর আগে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। যদি রিডাকশান হয় তাহলে রিডাকশান পোটেনশিয়াল, যদি অক্সিডেশন হয় অক্সিডেশন পোটেনশিয়াল, অথবা যদি কমপ্লিট সেলের কথা আমরা বলি তখন সেটাকে আমরা বলবো E0 সেল, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল। এটা হচ্ছে E0, মানে E0 সাফিক্সে আমি এইখানটা লিখে দেবো, তখন ব্যাপারটা স্পেসিফাই হবে যে এটা ইলেকট্রোড পোটেনশিয়াল নাকি সেল পোটেনশিয়াল। আচ্ছা, নেক্সট দেখো n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন গেইনস, লস্ট অর ট্রান্সফার্ড। এই জায়গাটা একটু লক্ষ্য করো, নাম্বার অফ ইলেকট্রন মোটমাট যতগুলো এক্সচেঞ্জ হচ্ছে। যদি আমি কোনো অক্সিডেশন রিয়াকশান লিখি, মানে অ্যানোডের রিয়াকশান লিখি, তাহলে কি হবে? তাহলে ইলেকট্রন লস্ট হবে। গেইন কখন হবে? যখন আমি রিডাকশান লিখবো, মানে যখন ক্যাথোড রিয়াকশান লিখবো, এটা অ্যানোডের ক্ষেত্রে হবে। আর সেলের ক্ষেত্রে দুটোই হবে। ফুল যখন আমি সেল লিখবো তখন সেখানে ক্যাথোড এবং অ্যানোড দুজনেই থাকবে, তখন আমরা লিখবো ইলেকট্রন ট্রান্সফার। এই হয়ে গেল। আর F আমরা জানি, F হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। ফ্যারাডে কনস্ট্যান্টের ভ্যালু কত? 96,500 কুলম্ব, ঠিক আছে। আর কি পড়ে থাকলো? টি তো টেম্পারেচার কেলভিন স্কেলে, ওটা লিখছি না, লিখেই দিই। টি হচ্ছে টেম্পারেচার কেলভিন স্কেল। আচ্ছা, পি হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, আর হচ্ছে থার্ড ব্র্যাকেটে আর হচ্ছে কনসেন্ট্রেশন অফ
রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, এখন দেখো এই যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনটা আমরা প্রবলেম সলভ করার সময় ব্যবহার করব না। কেন করব না? কারণ প্রবলেমগুলোতে 99% কেসে আমাদের টেম্পারেচার পাল্টে দেয় না ওরা। আমরা যখন স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বের করি তখন আমরা কত টেম্পারেচার ধরে নিই, 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। এবার কোয়েশ্চেনগুলোতে কোনো টেম্পারেচার মেনশন করা থাকে না, সুতরাং আমরা ধরেই নেব যে 25 ডিগ্রি সি বা 298 কেলভিনেই রিয়াকশান হচ্ছে। যদি টেম্পারেচার মেনশন করা থাকে তখন আমরা এই ইকুয়েশন ব্যবহার করব। আদারওয়াইজ আরও একটা সহজ একটা ফর্ম আছে, এটার আরও একটা সিম্পল ফর্ম আছে, সেইখানে আমরা যাব। সেখানে কী হয় দেখো, সিম্পল ফর্মটা আনতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে 2.303, তারপরে আর এর ভ্যালু বসাও 8.314 জুলে, তারপর টেম্পারেচার বসাও 298, ঠিক আছে, আর এফের ভ্যালু বসাও 96,500। মানে আমি টোটাল কী করলাম, 2.303 RT/F, এইটার ভ্যালু যদি হয় তাহলে 0.0591 এরকম একটা ভ্যালু আসে। এবার আমরা পুরো এই জিনিসটাকে এইখানে রিপ্লেস করব, তাহলে কি হবে, আর আমরা এইটাকে আমাদের কাজের সুবিধার্থে 0.06 ধরে নেব, 591কে আমরা 06 ধরে নেব। তাহলে আমাদের পুরো ইকুয়েশনটা রিডিউসড হয়ে চলে আসবে এরকম, E = E0 - 0.06/n log of প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা, এইটা আমরা মনে রাখবো। এই ফর্মুলাটা দিয়ে আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, প্রবলেম সলভ করার আগে একটা ছোট জিনিস আমরা করে নেব, সেটা হচ্ছে যে দেখো এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এখন এই ইকুয়েশনে E0 তো বলেই দেওয়া থাকবে কোয়েশ্চেনে। এখন এটা যদি কোনো ইলেকট্রোড হয় তাহলে এটা হয় অক্সিডেশন পোটেনশিয়াল অথবা রিডাকশন পোটেনশিয়াল, ডিপেন্ড করবে অ্যানোড বা ক্যাথোড কী দেওয়া আছে তার উপরে বেস করে। আদারওয়াইজ এটা সেল থাকলে এটা E0 সেল। ঠিক আছে, তো এটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে, এন দেওয়া থাকবে, মানে এন তো নোন আমাদের, যে রিয়াকশান দেওয়া থাকবে। ধরো বললো যে Zn2+ থেকে Zn তৈরি হচ্ছে, তাহলে Zn2+ কটা ইলেকট্রন গেইন করবে? দুটো, তাহলে এন হচ্ছে 2। তাহলে এটা আর এটা, এই দুটো হচ্ছে আমাদের গিভেন। ইভেন ইকুয়েশনে প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনও বলে দেওয়া থাকবে। এখন এই যে ইটা, এটা তো ভেরিয়েবল, এটা চেঞ্জ করবে, কার উপর ডিপেন্ড করবে? একটু আগে বললাম আমরা কনসেন্ট্রেশন আর টেম্পারেচার, তার মধ্যে আমরা টেম্পারেচারটাকে ফিক্স করে নিয়েছি 298, তাহলে পড়ে থাকলো কোন টার্মগুলো? কনসেন্ট্রেশন। তো এই যে পুরো ব্যাপারটা লগ অফ এইটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়। যদি পি বা আর এর ভ্যালু চেঞ্জ হয় তাহলে লগ অফ P/R এটাও চেঞ্জ হবে। আমরা কি করব, এই ই এর এগেনস্টে আমরা লগ অফ P/R এটাকে আমরা প্লট করব। ঠিক আছে, এর গ্রাফটা কি হয় আমরা দেখব। তো দেখো ইকুয়েশনটা কীরকম আছে, এটা যদি y হয় আর এটা যদি x হয় তাহলে y = C - mx, তাই না? y = C - mx টাইপ, অর্থাৎ ইন্টারসেপ্ট পজিটিভ আর স্লোপ নেগেটিভ। তাহলে এরকম একটা কিছু স্ট্রেট লাইন হবে, যে স্ট্রেট লাইন থেকে আমরা কী করতে পারবো, এখান থেকে স্লোপটা বের করতে পারবো। এটা যদি থিটা হয় তাহলে tan θ = কী হবে? tan θ = স্লোপ মানে m মানে কোনটা? 0.06/n। ঠিক আছে, মানে নেগেটিভ সাইন থাকবে অবশ্যই। আর ইন্টারসেপ্ট কোনটা হবে? E0। ঠিক আছে, E0টা হয়ে গেল ইন্টারসেপ্ট। তো দেখো আমরা সরাসরি প্রবলেমে চলে এসেছি। নার্স ইকুয়েশনে থিওরি বিশেষ নেই, সবই হচ্ছে প্রবলেম সলভিং, তাই জন্য আমরা সরাসরি প্রবলেম সলভিংয়ের মাধ্যমেই এগোতে থাকবো আর কি। প্রথমটা দেখো ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে বলেছে। ইলেকট্রোড পোটেনশিয়াল খুব কেয়ারফুলি শোনো, যখন ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে বলবে, স্পেসিফিক্যালি অক্সিডেশন পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল বের করো এরকম বলা থাকবে না, তখন আমাদের কাছে দুটো জিনিস দেওয়া থাকতে পারে। আইদার এইটা এখন যেমন দেওয়া আছে, কি দেওয়া আছে? সেল রিপ্রেজেন্টেশন, অথবা একটা ইকুয়েশন রিয়াকশানটা দেওয়া থাকবে। যদি আমরা রিয়াকশানে দেখি যে ইলেকট্রন গেইন করছে, তার মানে ওটা রিডাকশান হচ্ছে, অর্থাৎ তখন ইলেকট্রোড পোটেনশিয়াল বের করো মানে আমাকে রিডাকশান পোটেনশিয়াল বের করতে হবে। আর যদি অক্সিডেশন রিয়াকশান দেওয়া থাকে এবং বলা থাকে যে ইলেকট্রোড পোটেনশিয়াল বের করো, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল বের করতে হবে। আদারওয়াইজ যদি এখানে মেনশন করা থাকে যে রিডাকশান পোটেনশিয়াল বের করো বা অক্সিডেশন পোটেনশিয়াল বের করো, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো ডাইরেক্ট যা বলছি সেটাই করবো। আর যদি বলা না থাকে তাহলে আমাকে রিয়াকশান বা সেল রিপ্রেজেন্টেশন থেকে চিনতে হবে যে কী করতে হবে। দেখো এখানে ইলেকট্রোডটা বাঁদিকে আছে, ইলেকট্রোড বাঁদিকে থাকে কোনখানে? অ্যানোডে। আর
আর এমনিতেও জেডেন থেকে জেডেন টু প্লাস হচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে। সুতরাং এখানে আমাকে কী করতে হবে, অ্যানোডে অক্সিডেশন হয় অর্থাৎ অক্সিডেশন পোটেনশিয়াল বের করতে হবে। সুতরাং দেখো তাহলে আমরা একের আচ্ছা আগে ইকুয়েশনটা লিখি। তাহলে আমরা অক্সিডেশন মানে হচ্ছে জেডেন, তাই তো? জেডেন কী করবে, দুটো ইলেকট্রন লস করবে আর অক্সিডাইজড হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানোডের রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন। আর আমরা যে ইকুয়েশন ওয়ার্কিং যে ফর্মুলাটা বললাম সেটা হচ্ছে কি, এইবার আমরা এখানে ওই যে ই ইকুয়াল টু E0 ছিল, এইবার আমরা এখানে লিখব অক্সিডেশন পোটেনশিয়াল, হ্যাঁ, ওপি ইকুয়াল টু E0 ওপি মাইনাস 0.06/n। উপরে কি আছে, আচ্ছা প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, তো লগ অফ, আমি প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্ট পি আর লিখছি না, ডাইরেক্ট লিখছি। প্রোডাক্ট হচ্ছে দেখো জেডেন টু প্লাস আর রিয়াক্ট্যান্ট হচ্ছে জেডেন। তাহলে জেডেন টু প্লাস হচ্ছে প্রোডাক্ট আর জেডেন হচ্ছে রিয়াক্ট্যান্ট। আচ্ছা দুটো ইলেকট্রন লস করেছে, তাহলে আমি এনের জায়গায় কত লিখবো, 2 লিখবো, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস দেখো, আমি এখানে ওপি লিখেছি, ওপি লিখতে পারি, অথবা আমরা অক্সিডেশন পোটেনশিয়াল যেরকমভাবে দেখাই সেটাও লিখতে পারি। সেটা কীরকম, সেটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল যদি দেখাতে হয় তাহলে জেডেন আর তারপরে জেডেন টু প্লাস, তাই না? আর এখানেও জেডেন টু প্লাস। এবার একটা জিনিস দেখো, এরপরে আমি এখানে ওপি লিখে দিচ্ছি, একই ব্যাপার যেহেতু। এবার দেখো যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এখানে জেডেন টু প্লাস থেকে জেডেন হচ্ছে, তার মানে এটা রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে। যখন আমাকে অক্সিডেশন পোটেনশিয়াল বের করতে বলছে ওরা, তখন এখানে অক্সিডেশন পোটেনশিয়ালটাই আমাকে দিতে হবে, ঠিক আছে? কারণ আমরা কি বলেছিলাম যে যদি কিছু বলা না থাকে আমরা সবসময় রিডাকশান পোটেনশিয়াল ধরে কাজ করব, কিন্তু এক্ষেত্রে স্পেসিফিক্যালি অক্সিডেশন পোটেনশিয়ালই বের করতে বলেছে। অক্সিডেশন পোটেনশিয়াল বের করতে বলেছে কী করে বুঝলাম, সেল রিপ্রেজেন্টেশন থেকে। এখানে বলে দেয়নি যে তুমি রিডাকশান পোটেনশিয়াল বের করো, যদি কিছু বলে না দেয় তাহলে আমি রিডাকশান পোটেনশিয়ালই বের করব, কিন্তু এখানে সেলটাই তো আলাদা, উল্টো। তাহলে এখানে আমাকে অক্সিডেশন পোটেনশিয়াল যেহেতু বের করতে হবে, অক্সিডেশন রিয়াকশান হচ্ছে, তাহলে আমাকে এখানে অক্সিডেশন স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বা এসওপি ভ্যালু ব্যবহার করতে হবে। এটা যেহেতু রিডাকশান আছে তাহলে প্লাস করে দিতে হবে এখানে, তাহলে প্লাস 0.76 মাইনাস দেখো এটা 0.03 লগ অফ জেডেন টু প্লাস হচ্ছে। তাহলে এই যে ইকুয়েশনটা, এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এইবার দেখো 3টে বা 4টে আলাদা কেস এখানে দেওয়া যাবে, 1 মোলার, 0.1 মোলার। এইবার আমরা খালি ওই জেডেন টু প্লাস যেখানে লেখা আছে ওইটায় আমরা খালি ভ্যালুগুলো পুট করবো, ঠিক আছে? তাহলে যদি আমরা 1 মোলার বসাই তাহলে 0.76 মাইনাস 0.03 লগ অফ, এটা এ আমাদের। এটা যদি 1 হয়, লগ 1 মানে কত, 0, তাহলে কত হয়ে গেল দেখো, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়ালের সঙ্গে সমান হয়ে গেল না? আমরা এটা লিখতে পারি তো যে ইওপি ইকুয়াল টু ই স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। কখন হয়ে গেল, যখন কনসেন্ট্রেশনটা কত, 1। আমরা ঠিক এটাই আগের কোনো চ্যাপ্টারে পড়েছিলাম যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যখন আমরা ডিফাইন করি তখন আমরা আয়নগুলোর কনসেন্ট্রেশন 1 মোলার, বা যদি গ্যাসিয়াস হয় তাহলে 1 বার তাদের প্রেশার, পার্শিয়াল প্রেশার, এইটা আমরা ধরে নিই। তো সেইটা আমরা ম্যাথমেটিক্যালি দেখো প্রমাণ করে ফেললাম। যখনই এটার কনসেন্ট্রেশন 1 তখনই যে ভ্যালুটা বেরোবে সেটা আসলেই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এক্ষেত্রে অক্সিডেশন পোটেনশিয়াল। তো এইটার রেসপেক্টে এইবার বাকিগুলো আমরা করবো। দেখো এবার যখন এটা 0.01 হবে তাহলে এবার সেকেন্ড টাইম কী হবে, 0.76 মাইনাস 0.03 লগ 0.1 মানে কত বলো তো, 10 টু দি পাওয়ার -1 না? 10 টু দি পাওয়ারের 10-এর পাওয়ারে লিখবো। আচ্ছা এটা 2 নম্বর প্রবলেম, তো 10-এর পাওয়ারে লিখবো কেন, কারণ 10-এর পাওয়ারে যা থাকবে এটাকে সামনে নিয়ে আসবো, তাহলে সামনে এটা চলে এলে -1 সামনে এসে প্লাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 0.76 প্লাস 0.03 আর লগ 10-এর ভ্যালু তো 1, তাহলে এটা কত হয়ে গেল 0.79 ভোল্ট। ভোল্ট আমি এখানে আগেরটায় ইউনিটটা মেনশন করতে ভুলে গেছি, ঠিক আছে। থার্ড যেটা আছে সিটা দেখো, সি এরটায় কী হচ্ছে, এটা কত হবে দেখো, 0.76 মাইনাস 0.03 লগ অফ 10 টু দি পাওয়ার কত, -3 না, 10 টু দি পাওয়ার -3, তাহলে কত দাঁড়িয়ে গেল ব্যাপারটা, -3টা সামনে চলে আসলে প্লাস 0.09 হয়ে যাবে, তাহলে 76 থেকে 9
চলে গেলে কত হবে 0.67 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা চলে গেলে কেন, তো প্লাস হয়ে গেল, তো সরি ভুল করে দিয়েছি। তাহলে 76 আর 9 মানে 0.85। ঠিক আছে, আর একটা আছে ডি। ডিটা দেখো কি হচ্ছে, ডিটা আমি নিচে করছি এখানটায়, ডিটা আমি নিচে করলাম। তাহলে এখানে দিস ইকুয়াল টু 0.76 মাইনাস 0.03 লগ অফ, এইবার 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 2। এইবার যদি 2টা সামনে আসে এটা নেগেটিভ সাইনই থাকবে, তার মানে 0.76 মাইনাস 0.06, তার মানে 0.70 ভোল্ট। ঠিক আছে, এবার এই একটা প্রবলেমের আন্ডারে এই 3-4 রকমের মানে ABCD 4টে একসঙ্গে কেন দিলাম, এরকম তো কোয়েশ্চেন আসবে না পরীক্ষায়। এইটার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এটাই বোঝার চেষ্টা করছি যে দেখো প্রথমে ছিল 1 মোলার কনসেন্ট্রেশন, যখনই 1 মোলার থাকবে তখন অক্সিডেশন পোটেনশিয়ালটা স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের সঙ্গে সমান হবে। এইবার আমি আস্তে আস্তে কী করলাম, 0.1 করলাম প্রথমে, ঠিক আছে, তারপরে আমি কী করলাম 0.001 করলাম, মানে আমি কনসেন্ট্রেশন কমাচ্ছি। কনসেন্ট্রেশন কমালে এইবার স্ট্যান্ডার্ড ভ্যালু সাপেক্ষে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু বাড়ছে। এখানে কনসেন্ট্রেশন একটুখানি কমিয়েছি, তাহলে ভ্যালু একটুখানি বেড়েছে। এখানে কনসেন্ট্রেশন অনেকটা কমিয়েছি, ভ্যালু অনেকটা বেড়েছে। তাহলে আমরা এটা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি, যখন আমরা উল্টোটাও দেখছি যে যখন কনসেন্ট্রেশন বাড়ালাম 100 মোলার করে দিলাম 1 মোলার থেকে, তখন আমার ভ্যালু কমে যাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু কনসেন্ট্রেশনের সঙ্গে কী করে ডিপেন্ড করে। কনসেন্ট্রেশন বাড়লে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু, আই মিন অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু কমে যাচ্ছে, তাই তো। কনসেন্ট্রেশন বাড়লে কমে যাচ্ছে, আর এখানে যখন কনসেন্ট্রেশন আমরা কমাচ্ছিলাম তখন ভ্যালু বেড়ে যাচ্ছিল। যত কনসেন্ট্রেশন কমাবো তত ভ্যালু বাড়বে। কার ভ্যালু বাড়বে? অক্সিডেশন পোটেনশিয়াল। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি। ঠিক আছে, এই কনক্লুশনটা লেখা খুবই দরকার আমাদের। তা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যেটা মনে রাখি সেটা হচ্ছে যে উল্টোটা, মানে যেভাবে মনে রাখলে সুবিধা হয় আমার, সেটা হচ্ছে এরকম যে যদি অক্সিডেশন পোটেনশিয়ালটা কনসেন্ট্রেশন কমলে অক্সিডেশন পোটেনশিয়াল বেড়ে যাচ্ছে, আর কনসেন্ট্রেশন বাড়লে অক্সিডেশন পোটেনশিয়াল কমে যাচ্ছে। তাহলে উল্টোটা যদি আমরা বের করি, আমরা যেটা সেকেন্ড প্রবলেমটা দিয়ে দেখবো, এখানে আমি দেখো সেকেন্ড প্রবলেমটাতে কপারের প্রবলেমটাতে আমি এখানে রিডাকশানই দিয়েছি, এটা 2+ রিডাকশান দিয়েছি। সুতরাং এখানে আমি রিডাকশান পোটেনশিয়াল বের করবো, তখন আমরা দেখবো যে উল্টোটাই হচ্ছে আর কি। সেই ক্ষেত্রে রিডাকশানের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়লে ভ্যালু এখানে যেমন কমে যাচ্ছে ওখানে বেড়ে যায়। কার সাপেক্ষে বেড়ে যায়? স্ট্যান্ডার্ড ভ্যালুর সাপেক্ষে। তা আমরা একটা এরকম মনে রাখি যে RPIC, মানে এইটা মনে রাখলে আমার খুব সুবিধা হয়। সেটা কি? আর মানে রিডাকশান পোটেনশিয়াল, I মানে ইনক্রিজেস উইথ কনসেন্ট্রেশন বাড়লে রিডাকশান পোটেনশিয়াল বাড়বে। আর পিকটাকে আমরা কীভাবে মনে রাখবো? রিডাকশান পোটেনশিয়াল ইনক্রিজেস উইথ কনসেন্ট্রেশন। তাহলে দেখো এটা মিলে যাচ্ছে। অক্সিডেশন পোটেনশিয়াল ডিক্রিজেস উইথ কনসেন্ট্রেশন, 0.76 ছিল, তার তুলনায় কমে গেল। এবার এইটা মনে রাখার জন্য তুমি যদি আরেকটা এরকম কিছু লেখো আর কি, অক্সিডেশন পোটেনশিয়াল OPDC লিখতেই পারো, কিন্তু একটা মনে রাখা মানেই অন্যগুলো মনে রাখা, সুতরাং এটার দরকার নেই লেখা। এবার দেখো এখান থেকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে আমরা কনসেন্ট্রেশনটা কমাচ্ছিলাম, কনসেন্ট্রেশন কমানোর বদলে মানে কনসেন্ট্রেশন 0.01 মোলার এরকম কোয়েশ্চেন থাকতে পারে। কোয়েশ্চেনটা একটা অন্যরকমভাবেও ল্যাঙ্গুয়েজটা পাল্টে দিতে পারে। কীরকম? যে একটা Zn2+ সলিউশন আছে, তার হচ্ছে E0 হচ্ছে 0.76 ভোল্ট অক্সিডেশন পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড। এইবার সলিউশনটাকে 100 টাইমস ডাইলিউট করা হলো, তাহলে কতটা চেঞ্জ হবে, বা তাহলে নতুন পোটেনশিয়ালের ভ্যালু কী হবে? এই যে 100 টাইমস ডাইলিউট করা, তার মানেই হচ্ছে কনসেন্ট্রেশন 1 থেকে 0.01 করে দেওয়া, তাহলে 100 টাইমস ডাইলিউশন হয়ে গেল। এবার ডাইলিউশন হয়ে গেল মানে কনসেন্ট্রেশন কমে গেল, কনসেন্ট্রেশন কমে গেলে অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু বেড়ে যাবে। এইটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে অঙ্ক করতে গিয়ে যদি আমাদের কোনো মিস্টেকও হয়, তাহলে আমরা ওটাকে ধরতে পারবো যে আমি অক্সিডেশন পোটেনশিয়াল বের করলাম যেখানে ডাইলিউশন করা হয়েছে, অথচ আমার ভ্যালু 0.76 থেকে কম এসে গেল,
তাহলে আমাকে ওখানে আমাকে স্ট্রাইক করবে যে আমার তাহলে ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে, কারণ অক্সিডেশন পোটেনশিয়াল হলে ভ্যালুটা বাড়বে, রিডাকশন পোটেনশিয়াল হলে ডাইলিউশনের সঙ্গে ভ্যালু কমবে আর কনসেন্ট্রেশনের সঙ্গে ভ্যালু বাড়বে। ঠিক আছে, সেকেন্ড প্রবলেমটা আবারও ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে বলেছে, এবং এখানে একটা ইলেকট্রোড এমন দেওয়া হয়েছে যে ইলেকট্রোডের ডান দিকে রাইট হ্যান্ড কর্নারে আমার ইলেকট্রোডটা আছে, মেটালটা আছে, তাহলে এটা ক্যাথোড। ক্যাথোড মানে এখানে রিডাকশান হবে, অর্থাৎ Cu2 প্লাস অ্যাকুয়াস এখন ইলেকট্রন গেইন করবে, করে Cu সলিড হবে। তাহলে এবার E ইকুয়াল টু, এবার তো রিডাকশান পোটেনশিয়াল না, যেহেতু রিয়াকশান হচ্ছে, তাহলে Cu2 প্লাস Cu মাইনাস 0.06/n লগ, এইবার Cu সলিড ওপরে আর Cu2 প্লাস নিচে। আমি একটা জিনিস আগের বার মিস করে গেছি, বলতে ভুলে গেছি, ইকুয়েশনটা লেখাও আছে এখানে। দেখো এই যে জেডেনটা তো সলিড, আর সলিডের কনসেন্ট্রেশন তো 1 হয়, তাই আমরা পরের লাইনে ওটাকে অমিট করেছি। কেন এখানে জেডেনটা ছিল এখানে কেন লিখলাম না, সেইটা সম্ভবত তখন আমি বলতে ভুলে গেছিলাম। যেহেতু এটা সলিডগুলোকে আমরা নেগলেক্ট করি। সলিড বা পিওর লিকুইড যদি হয় তাহলে আমরা জানি যে ওদের কনসেন্ট্রেশন আমাদের কত ধরে নিতে হয়, 1। তো 1 যেহেতু, তাই ওটা আউট করে দিয়েছি। আর এবার এইখানে কী হচ্ছে দেখো, তাহলে এটা কত, 0.34 মাইনাস 0.06/n এর জায়গায় কত লিখবো, দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে 2, অ্যাকচুয়ালি আমি এখানেই 2 লিখি, তাহলে আমি এখানে 0.03 লিখতে পারবো লগ অফ। এবার দেখো উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে Cu2 প্লাস। তাহলে আমি এমনি এটা মাইনাস সাইনও রাখতে পারি, আবার যদি আমি এটাকে অ্যাকচুয়ালি এটা যদি এরকম আমি লিখি, এটা উপরে চলে গেলে টু দি পাওয়ার -1 হয়ে যাবে, সে -1টা সামনে এসে গেলে এটা প্লাস হয়ে যাবে, লগের যা নিয়ম সেই অনুযায়ী। তাহলে আমি একটা লিখেই ফেলি এখানে, প্লাস দেখো 0.03 লগ অফ Cu2 প্লাস। ঠিক আছে, থাক এটা। এবার এই যে ফর্মুলাটা আমি পেলাম, এই ফর্মুলাটা এবার আমি ভ্যালু বসাবো। কোন ভ্যালু? এই যেগুলো দেওয়া আছে এখানে পরপর। ঠিক আছে, যখন আমি 1 নম্বর প্রবলেমটা করছি, প্রবলেম নম্বর এ, তখন তো আরপি লিখছি, এবার রিডাকশান পোটেনশিয়াল, এইটা না লিখে আরপি লিখছি, শর্টে হয়ে গেল। তাহলে প্লাস 0.03 লগ 1 0, তার মানে 0.34। তাহলে আবার আমরা যেটা পেলাম যে রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালের সঙ্গে সমান হবে যখন কনসেন্ট্রেশন 1 মোলার। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এইখানে যেটা দেওয়া ছিল ভ্যালুটা, মানে এরকম একটা ভ্যালু দেওয়া ছিল E0 অফ Cu2 প্লাস Cu, এর ভ্যালু দেওয়া ছিল 0.34 ভোল্ট। তো এটা তো রিডাকশান পোটেনশিয়ালই দেওয়া ছিল, স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল, আর আমাদের এখানে রিডাকশান পোটেনশিয়ালই বের করতে বলেছে, তাই এই ভ্যালুটাকে আর আমাকে এখানে চেঞ্জ করতে হলো না, যেটা দেওয়া আছে সেটাই আছে। এইবার দেখো 2 নম্বর মানে বিতে আমরা কি করব, বিতে হচ্ছে দেখো ইলেকট্রোড পোটেনশিয়াল, রিডাকশান পোটেনশিয়াল মানে হচ্ছে কী লিখব, 0.34 প্লাস 0.03 লগ কত আছে 10 টু দি পাওয়ার -2। তাহলে -2 সামনে চলে গেলো, তাহলে 0.03 মাইনাস, এটা মাইনাসটা সামনে আছে, এটা মাইনাস হয়ে গেল, 0.06 লগ 10, লগ 10-এর ভ্যালু 1, এটা 1 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত, এটা ভুল করেছি, 34 থেকে 6 গেল 28। ঠিক আছে, এইবার দেখো কনসেন্ট্রেশন কমলো, পোটেনশিয়ালের ভ্যালু কমলো, কনসেন্ট্রেশন কমলে পোটেনশিয়াল কমলো, তাহলে কনসেন্ট্রেশন বাড়লে পোটেনশিয়াল বাড়বে, কনসেন্ট্রেশন বাড়লে এই যে রিডাকশান পোটেনশিয়াল ইনক্রিজেস উইথ কনসেন্ট্রেশন। আমরা ওই লাস্টেরটা করলেই বুঝতে পারবো, ডি-এরটা এটা মুছে দিই, সি-এরটা দেখো কত হবে ভ্যালু, 0.34 প্লাস 0.03 লগ অফ 10 টু দি পাওয়ার 1 2 3 4 -4। তাহলে সামনে চলে আসলো মাইনাস হয়ে গিয়ে, তাহলে -0.12 হয়ে গেল, 4 আর 3, ঠিক আছে, -0.12, তাহলে কত হয়ে গেল এটা বলো, 2 আর 2 22 হয়ে গেল। আর লাস্টেরটায় আমরা দেখব যে ইলেকট্রোড পোটেনশিয়ালের
ভ্যালুটা বেড়ে যাবে 0.34 প্লাস 0.03 লগ অফ কত 10 লগ 10 মানে তো 1, তাহলে 0.34 আর 0.3 মানে 737। তাহলে এইবার যখন আমি কনসেন্ট্রেশন বাড়ালাম পোটেনশিয়াল ভ্যালু বাড়লো। তাহলে রিডাকশান পোটেনশিয়াল ইনক্রিজেস উইথ কনসেন্ট্রেশন, এইটা মনে থাকলে বাকিগুলো মনে থাকবে। তাহলে এখান থেকে আমি পেতে পারবো যে রিডাকশান পোটেনশিয়াল ডিক্রিজেস উইথ ডাইলিউশন। কনসেন্ট্রেশন বাড়লে যদি ইনক্রিজ করে তাহলে ডাইলিউশন বাড়লে মানেই হচ্ছে কনসেন্ট্রেশন কমলে, তখন কী হবে ব্যাপারটা তখন ডিক্রিজ করে যাবে, যেটা আমরা এখানে দেখলাম। ডাইলিউশন বেড়েছে, ভ্যালু কমে গেছে। একই কথা প্রযোজ্য অক্সিডেশন পোটেনশিয়ালের ক্ষেত্রেও। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখান থেকে ডাইলিউশন সংক্রান্ত যেটা বলছিলাম সেটা আরেকবার রিপিট করি। দেখো, এই প্রবলেমটা আমরা যখন করলাম তখন আমরা বলেছিলাম যে কনসেন্ট্রেশনটা Cu2+ কনসেন্ট্রেশনটা কত ছিল, এই যে 10⁻⁻2 বা 0.0001 ছিল, তো আমি এটাই লিখছি, এত মোলার ছিল। এটা মানে হচ্ছে কি, ডাইলিউট করা হয়েছে সলিউশনকে। এবার ডাইলিউট করা হয়েছে কী করে বুঝবো, মানে কার সাপেক্ষে ডাইলিউট করা হয়েছে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের সাপেক্ষে। সেখানে তো 1 মোলার ছিল, 1 মোলারের সাপেক্ষে এটা মানে কি কম, তো তার মানে ডাইলিউশন। এবার যতটা ডাইলিউশন করা হয়েছে, কতটা ডাইলিউশন করা হয়েছে, 10⁻⁻4 মোলার করে দেওয়া হয়েছে, মানে কত টাইমস ডাইলিউটেড, 10 মানে 0.1 হলে 10 টাইমস, 0.01 হলে 100 টাইমস ডাইলিউশন। ঠিক আছে? তাহলে এটা মানে অ্যাকচুয়ালি 10,000 টাইমস ডাইলিউশন। ঠিক আছে? 10,000 টাইমস ডাইলিউশন মানেই হচ্ছে 1/10,000, এইটা হয়ে যাবে কনসেন্ট্রেশন। 1/10,000 মানেই তো এইটা। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে যে খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ইন জেনারেল রিডাকশান পোটেনশিয়াল decreases with dilution। হবেই তো, কারণ আমরা লিখছিলাম RPIC, অর্থাৎ রিডাকশন পোটেনশিয়াল ইনক্রিজেস উইথ কনসেন্ট্রেশন, তাহলে তো ডিক্রিজেস উইথ ডাইলিউশনই হবে। ডাইলিউশন বাই দ্য অ্যামাউন্ট, এবার কতটা হবে, কতটা ডিক্রিজ করবে, বাই দ্য অ্যামাউন্ট। দেখো, যখন ডিক্রিজ বা ইনক্রিজ করেনি তখন ভ্যালু কত ছিল, স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের ভ্যালু ছিল, অর্থাৎ এইটুকু ছিল। বা যতটা প্লাস মাইনাস হচ্ছে সেটা কার জন্য হচ্ছে, এই পরের পার্টটার জন্য হচ্ছে, তো 0.06/n লগ অফ, তাহলে বাই দ্য অ্যামাউন্ট অফ 0.06/n লগ অফ, আমি লগ এক্স লিখে দিচ্ছি। ঠিক আছে? যেখানে এক্স হচ্ছে নাম্বার অফ টাইমস the solution is diluted। এখন এইগুলো এত কিছু করার কারণ কি, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে টাইম ম্যানেজ করা। যখন আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে তখন এত লম্বা আমাদের কাজ করতেই হবে না, ঝট করে হয়ে যাবে। দেখো, তাহলে কোয়েশ্চেনটা কীরকম আসবে, যে 10,000 টাইমস ডাইলিউট করা হলো, তাহলে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু কত হবে। এইবার আমি ফার্স্টেই এটা করে নেব যে কতটা, মানে 10,000 টাইম ডাইলিউট হলে কতটা ডিক্রিজ করলো, তাহলে দেখো 0.06/2 হবে এখানে, এই কপারের কেসে 0.06/2 ইন্টু লগ অফ 10⁴। ঠিক আছে? এবার দেখো 0.06/2 হয়ে যাবে, যেহেতু কপারের এখানে দুখানে ইলেকট্রন এক্সচেঞ্জ হবে। লগ অফ কত টাইমস ডাইলিউট করেছে, এখানে 10,000 টাইমস ডাইলিউট করেছে, তো আমি ওটাই লিখবো, 10,000 মানে 10⁴টাই লিখবো, এতটাই ডাইলিউট করা হয়েছে। তাই যদি হয় তাহলে 0.03 ইন্টু কত, এটা 4 হয়ে যাবে। তার মানে এতটা ইলেকট্রোড পোটেনশিয়াল কী হবে, ডিক্রিজ করবে, যেহেতু রিডাকশান পোটেনশিয়াল, তাহলে ডিক্রিজ করবে বলেই আমরা এখানে মাইনাস করেছিলাম, 0.22 এসেছিল। ঠিক আছে? তা আমি যদি এইটুকু মনে রাখতে পারি যে RPIC, এইটা যদি মনে রাখি, তাহলে ডাইলিউশনের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তাহলে ডাইলিউশনে এখানে কমবে, আর অক্সিডেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে ডাইলিউশনে কী হবে, বাড়বে ভ্যালু। তাহলে ডিফারেন্সটা মানে কতটা বাড়বে বা কমবে সেইটা আমি পেয়ে যাবো এইখান থেকে। তো এইটুকু যদি আমি ক্যালকুলেট করতে পারি, তাহলে এইটাকে আমি এবার স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের সঙ্গে হয় প্লাস করব,
অক্সিডেশন পোটেনশিয়ালের সঙ্গে, অথবা যদি রিডাকশান থাকে তাহলে মাইনাস করবো। ক্লিয়ার? আরও দু একটা এক্সাম্পল দেখো এরকম, তাহলে সহজ হবে। আচ্ছা, এক্সাম্পল দেখার আগে আরেকটা জিনিস এখান থেকে তোমরা লিখে নাও, সেটা হচ্ছে এটার যে অপোজিট যে ভার্সনটা, মানে এটা যদি 1 নম্বর হয়, আমি এটাকে মুছছি একটু, এটা যদি 1 নম্বর হয় রিডাকশান পোটেনশিয়ালের ক্ষেত্রে, তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে ওটা লিখে নাও এটা, যে ইন জেনারেল অক্সিডেশন পোটেনশিয়াল তাহলে কী হবে, ইনক্রিজেস উইথ ডাইলিউশন। অক্সিডেশন পোটেনশিয়াল ইনক্রিজেস উইথ ডাইলিউশন বাই দ্য অ্যামাউন্ট, কতটা, 0.06 বাই n log x, যেখানে x হচ্ছে নাম্বার অফ টাইমস, কত টাইমস এটাকে ডাইলিউট করা হলো সেটা। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো লেখো, পরের প্রবলেমগুলো দিচ্ছি। দেখো 3-এরটা আর 5-এরটা একই রকম প্রবলেম। ক্যালকুলেট রিডাকশান পোটেনশিয়াল, এখানেও ক্যালকুলেট ই রেড মানে রিডাকশান পোটেনশিয়াল, একটা সেল দিয়েছে, এখানে নিকেল, ওখানে সিলভার। আচ্ছা, গিভেন E0, এখানেও গিভেন E0, শুধু এখানে বলেছে যে 100 টাইমস ডাইলুট করা হয়েছে, সেইটা না বলে আগেরটা কি বলে দিয়েছে, এর কনসেন্ট্রেশনই বলে দিয়েছে। কনসেন্ট্রেশন 001 করা হয়েছে মানেই 1000 টাইমস ওকে ডাইলুট করা হয়েছে উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, মানে যেটাকে আমরা 1 মোলার ধরি। যাই হোক, এখন এই দুটো প্রবলেমই না আমরা কি করব, আমরা দুটো মেথডে করব। একটা নর্মাল যে মেথডে আমরা বোর্ডের এক্সামের জন্য যে মেথডে আমরা করতে পারি সেটা, আর একটা যে মেথড সেটা হচ্ছে আগে যেটা দেখালাম, আবারও বলছি, যেটা হচ্ছে আমাদের একটু ফাস্টার ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেটার জন্য, কারণ ফাইনালি আমাদের তো টাইম ম্যানেজ করতে হবে, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে। তো নর্মাল মেথডে যদি আমরা যাই, তাহলে ই রিডাকশান ইকুয়াল টু E0 রিডাকশান মাইনাস 0.06 বাই n লগ অফ, দেখো রিডাকশান পোটেনশিয়াল বের করতে বলেছে, মানে আমাকে রিডাকশান রিয়াকশান লিখতে হবে। এবার এই রিডাকশান রিয়াকশান লেখাটাও চেষ্টা করতে হবে যে যাতে না লিখতে হয়, মনে মনে যদি রিয়াকশানটা বুঝে নেওয়া যায় তাহলে তো আর লিখে সময় নষ্ট করার দরকার পড়ে না। তো এই যদি রিয়াকশান হয় তাহলে দেখো প্রোডাক্ট উপরে Ag মানে তার কনসেন্ট্রেশন 1, আর নিচে সিলভারের কনসেন্ট্রেশন Ag প্লাসের কনসেন্ট্রেশন কত, 0.001, একবারে লিখলাম। ইলেকট্রন চেঞ্জ হচ্ছে কটা, একটা, সো এখানে 1। এবার E0 রিডাকশানের ভ্যালু কত দেওয়া আছে, দেখো ভ্যালু দেওয়া আছে 0.8, এটা রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে, Ag প্লাস থেকে Ag হচ্ছে মানে রিডাকশান হচ্ছে। এইটা সবসময় চেক করে নিতে হবে যে এটা রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে নাকি অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে, যেটা বের করতে বলবে তার সঙ্গে ম্যাচ করতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে 0.8 মাইনাস 0.06 ইন্টু, এটা অ্যাকচুয়ালি কত হবে বলো, লগ অফ 10 টু দি পাওয়ার, এখানে নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার -3, তার মানে উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 3, তার মানে যদি 3টা সামনে চলে আসে তাহলে 0.8 মাইনাস 0.18, 3 6 18, 18 আর লগ 10 1, তাহলে কত হচ্ছে দেখো 6, তাই তো, সরি 0.62 ভোল্ট। আবারও প্রমাণ হলো যে RPIC, ঠিক না, রিডাকশান পোটেনশিয়াল ইনক্রিজেস উইথ কনসেন্ট্রেশন, তাহলে এখানে যখন ডাইলিউট করা হয়েছে তাহলে কনসেন্ট্রেশন রিডাকশান পোটেনশিয়াল কমে গেছে, 0.8-এর রেসপেক্টে কমে গেছে, ডিক্রিজ করেছে। ঠিক আছে, কনসেন্ট্রেশন বাড়ালে ইনক্রিজ করতো, ডাইলিউশন বাড়িয়েছি ডিক্রিজ করেছে। নর্মাল মেথড হচ্ছে এটা। আর যদি আমরা শর্টকাট মেথডে যাই, আর একটু ছোটো করি, তাহলে আমরা কী করবো, এইটাকে জাস্ট আউট করে দেবো। মানে যেহেতু ডাইলিউট করা হচ্ছে, কনসেন্ট্রেশন 0.001 মানে ডাইলিউট করা হয়েছে কত গুণ, 10 টু দি পাওয়ার 3, তাহলে এবার কতটা চেঞ্জ হবে সেইটা আমরা কী ফর্মুলা করলাম, 0.06 বাই n লগ এক্স, এক্স হচ্ছে যত টাইমস ডাইলিউট করা হয়েছে সেটা কত, 10 টু দি পাওয়ার 3 টাইমস ডাইলিউট করা হয়েছে, সুতরাং এই 3টে সামনে এলো 0.18 হয়ে গেল। তাহলে এতটা হচ্ছে আমার, এতটা চেঞ্জ হয়েছে পোটেনশিয়াল ভ্যালুতে। এইবার যেটা শুরুতে লিখে রেখেছিলাম একটু আগে এখানে স্টার সাইন দিয়ে, যে রিডাকশান পোটেনশিয়াল কী হবে, ডিক্রিজ করবে। ঠিক আছে, কখন, যখন ডাইলিউশন করা হবে, তাহলে ডিক্রিজ যদি করে তাহলে ফাইনালি ভ্যালু হবে 0.8 থেকে আমরা 0.18 বিয়োগ করে দেবো। তাহলে দেখো আরও তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল, তাই না? সুতরাং টাইম সেভ হবে কোনটাতে, সেইটা তোমরা একটু কনসাসলি 2-4 বার, মানে দুটো মেথডেই বেশ কয়েকটা অঙ্ক করে নিলে তোমরা বুঝতে পারো যে এই মেথডে আমার টাইমটা সেভ হচ্ছে। টাইম সেভ করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু অঙ্ক করতে দিলে যা নিট বা যেই মেনে কোয়েশ্চেন আসে বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে অঙ্ক সবাই পারবে, কিন্তু ওই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কে কটা অঙ্ক পারবে সেইটা কিন্তু অনেকাংশেই ডিপেন্ড করে তুমি কত ফাস্টার ক্যালকুলেশন, হ্যাঁ, উইথ অ্যাকিউরেসি তুমি করতে পারছো তার উপরে। দেখো 5-এর অঙ্কটা আমি আগে বলে দিচ্ছি, যেহেতু একই রকম বললাম। 5-এরটা কী আছে দেখো, নিকেল দেওয়া আছে, খুব ভালো করে লক্ষ্য করো 5-এর অঙ্কটায় নিকেল থেকে নিকেল 2+ হচ্ছে, সুতরাং এটা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে।
অথচ বের করতে বলেছে রিডাকশান পোটেনশিয়াল। তাহলে এটাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে ফর্মুলা কী হবে? রিডাকশান পোটেনশিয়ালের ফর্মুলা হবে E0 করলে E0 রিডাকশান মানে -0.24 হয়ে যাবে, তাই না? এইবার 0.06/2, কেন 2? কারণ 2+ থেকে ও যাচ্ছে 0 স্টেটে, তাহলে 2 হবে। আর রিয়াকশান লেখার দরকার নেই, লগ অফ রিয়াকশান কী বললাম? রিডাকশান মানে NI 2+ থেকে NI, তার মানে ডান দিকে যদি NI থাকে তাহলে ওপরে NI আর নিচে, আচ্ছা এক লাইন লিখেই দিই, ওপরে NI আর নিচে NI2+, তাই না? কেন এটা হবে? কারণ রিডাকশান তো NI2+ থেকে দুটো ইলেকট্রন নিয়ে NI হয়েছে, তাহলে এটা প্রোডাক্ট ওপরে, রিয়াক্ট্যান্ট নিচে। হ্যাঁ, লিখবো না করে লিখেও দিলাম। তাহলে -0.03 লগ অফ, এইবার দেখো 100 টাইমস ডাইলুট করা হয়েছে, ঠিক আছে? নর্মাল মেথডে যদি আমি যাই তাহলে আমাকে 100 টাইমস ডাইলুট মানে কনসেন্ট্রেশন কত হলো, মানে যেটা আমি এখন এখানে করতে চলেছি আর কি। তো কনসেন্ট্রেশন তার মানে 0.0001 হয়েছে, অর্থাৎ 10⁻³ এখানে লিখবো আমি, তারপর ওপর ওটাকে নিয়ে যাব 10⁻³ করবো। 10⁻³ করলে 3টা সামনে এসে গেল, মানে 0.9 হয়ে গেল, তাই তো? তাহলে কত হয়ে গেল? -0.33 ভোল্ট হয়ে গেল। কিন্তু আমরা তো এইভাবে যাব না, আমরা কোনভাবে করবো? যে ডাইলিউশন যখন করা হচ্ছে তাহলে 0.06/2 log x, যত টাইমস ডাইলুট করা হয়েছে 1000 টাইমস মানে 10⁻³ তাহলে 0.03 × 3 মানে 0.09 এমনি মুখে হয়ে গেল, যে এতটা কমবে ভ্যালু। এবার কমবে মানে এই -0.24 ছিল, এখান থেকে কমবে, সুতরাং ভ্যালু -0.33 আসবে। তাহলে আমাদের সুবিধা কোনটা হচ্ছে? আমরা যদি এই ছোট্ট ফর্মুলাটা ব্যবহার করি যে কত টাইমস মানে কতটা চেঞ্জ হচ্ছে ইলেকট্রন পোটেনশিয়ালে, সেইটা করলে আমরা খুব সহজেই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার 4এরটা দেখো। 4এর অঙ্কটা দেখো, আমি আরেকবার লিখেছি এখানে। এই ভ্যালুটা আগেরবার দেওয়া ছিল না, এটা ইনকমপ্লিট ছিল কোয়েশ্চেনটা, ভ্যালুটা লিখে নাও। আচ্ছা, এখানে n বের করতে বলেছে। এখন এই যে রিয়াকশানটা দেওয়া আছে, ইলেকট্রনটা দেওয়া আছে, তখন এখানে রিডাকশান হচ্ছে না, n সংখ্যক ইলেকট্রন নিলে তবে তো মেটাল হচ্ছে, মানে রিডাকশান। তাহলে আমাদেরকে রিডাকশান পোটেনশিয়াল বের করতে হবে, আর ভ্যালুও দেওয়া আছে রিডাকশান পোটেনশিয়াল। তাহলে দিস ইকুয়াল টু E0 - 0.06/n log অফ, এটা উপরে থাকবে মানে 1, আর এটা নিচে থাকবে। এটা যে নিচে থাকলো, আচ্ছা এটা লিখি ফার্স্টে একটা 1টা, এটা যেহেতু 1 হয়ে যাবে, এটাকে লিখবো না পরের লাইনে। তাহলে এবার এখানে 1.11 দেওয়া আছে আর 1.2 দেওয়া আছে, 0.06/n log অফ, উপরে 1 আর নিচে 10⁻³ তাহলে 10⁻³ যদি নিচে হয় তাহলে, আচ্ছা এটাকে এদিকে নিয়ে আসি, কত হবে? 0.09, মাইনাস কেটে গেল, তাহলে 0.09 = 0.06/n log অফ 10³ মানে 3টা এখানে যদি মাল্টিপ্লাইড হয়ে যায় তাহলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হচ্ছে 0.06 × 3/0.09, তাই না? 3 6 18 আর এখানে 9 মানে 2 হচ্ছে, n এর ভ্যালু হয়ে গেল 2, ঠিক আছে? পরের অঙ্ক দেখো, এটা হচ্ছে 6 নম্বর প্রবলেম। এতক্ষণ আমরা যেটা করলাম সেখানে শুধুমাত্র ইলেকট্রোড পোটেনশিয়াল বের করলাম, সিঙ্গেল ইলেকট্রোড। আমরা কি বললাম? নার্স ইকুয়েশন দু রকমভাবে ব্যবহার করা যেতে পারে। এক হচ্ছে সিঙ্গেল ইলেকট্রোডের ক্ষেত্রে, আইদার ক্যাথোড এবং অ্যানোডের ক্ষেত্রে, অথবা কমপ্লিট সেলের ক্ষেত্রে। এখানে একটা সেল দেওয়া আছে, দেখো সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, অ্যানোড, এটা ক্যাথোড। এবার এই টোটাল সেলের জন্য নার্স ইকুয়েশন বানাতে হবে এবং ফাইন্ড ই সেল বের করতে হবে। এটা করার যে কনভেনশনাল যে মেথড, যেভাবে তোমরা বোর্ডের পরীক্ষায় কোয়েশ্চেন আসলেও করবে এবং নর্মালি যেভাবে করা থাকে বইগুলোতে, সেটা হচ্ছে দেখো, প্রথমে আমাকে ক্যাথোড এবং অ্যানোডের রিয়াকশান লিখতে হবে, ঠিক আছে? তাহলে ক্যাথোডের রিয়াকশান কী হবে? ক্যাথোড মানে আমরা জানি রিডাকশান, তাহলে এই হয়ে গেল আমার রিডাকশান। আর অ্যানোডে কী রিয়াকশান হবে? অক্সিডেশন। তাহলে Zn কী করবে? Zn2+ তৈরি করবে আর দুটো ইলেকট্রন ছাড়বে। তাহলে এইবার আমি পেয়ে যাব, টোটাল যোগ করে দিলে আমি পেয়ে যাব সেল রিয়াকশান, ঠিক আছে? সেল রিয়াকশান কী হবে দেখো, Cu2+ প্লাস Zn তৈরি হচ্ছে কি Cu আর Zn2+। তো এইবার সেল রিয়াকশান পেয়ে গেলাম। এবার এইটা হচ্ছে আমাদের রিয়াকশান। এর আগে যেমন আমরা একটা সিঙ্গেল ইলেকট্রোডের রিয়াকশান পাচ্ছিলাম, সেই রিয়াকশানের সাপেক্ষে আমরা E = E0 - 0.06/n করছিলাম। এবার এই সেল রিয়াকশানের সাপেক্ষে আমাকে ওই ইকুয়েশানে যেতে হবে। তাহলে এইবার নার্স ইকুয়েশনটা কীরকম হবে দেখো, এটা মুছছি আমি।
ভ্যালুগুলো থাক, কাজে লাগবে। তাহলে এইবার নার্নস্ট ইকুয়েশন হচ্ছে আমার, তাহলে ই সেল, এবার সেল যেহেতু তাহলে আমি সাফিক্সে আর পি বা ও পি লিখছি না, এবার সেল লিখছি। তাহলে দিস ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06/n লগ অফ, আবারও প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। এইবার প্রোডাক্টে দেখো Zn2 প্লাস হচ্ছে আয়ন আর Cu হচ্ছে সলিড, সলিডের কনসেন্ট্রেশন 1, ওটা আমরা লিখবই না, শুধু আয়নগুলোকে লিখবো, তাহলে তাড়াতাড়ি হবে ব্যাপারটা। তাহলে Zn2 প্লাস ওপরে আর Cu2 প্লাস নিচে, ঠিক আছে। ভ্যালু বসাবো এরপর। E0 সেল মানে কি? E0 সেল মানে আমরা আগেই শিখেছি E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড প্রোভাইডেড। এইবার সবগুলো ভ্যালু আমাকে রিডাকশান পোটেনশিয়াল নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটাও রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে, এটাও তাই দেওয়া আছে। তাহলে 0.34 ক্যাথোড মাইনাস অফ ওইটা, তার মানে প্লাস 0.76, এটা হয়ে গেল আমার ইসেল ভ্যালু মাইনাস 0.06 এইবার দেখো দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এখানেও দুটো ইলেকট্রনও ছেড়েছে, এ ছেড়েছে, এ নিয়েছে, তার মানে টোটাল ইলেকট্রন ট্রান্সফার দুটো, ঠিক আছে। একজন দুটো ইলেকট্রন নিয়েছে, ছেড়ে দিয়েছে Zn, আর সেইগুলো নিয়েছে হচ্ছে কপার। তো আমরা এনের জায়গায় লিখবো কত 2। এবার লগ অফ দেখো Zn2 প্লাসের কনসেন্ট্রেশন এই যে দেওয়া ছিল 0.01টা ছিল Zn2 প্লাসের, তার মানে 0.01 আর 0.1 এই হয়ে গেল আমাদের। এবার এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, এইবার দেখো কী হচ্ছে। তাহলে 0.01 আর নিচে 0.1 মানে কত? এটা কত হচ্ছে দেখো, এটা 1.1 হয়, আমরা জানি 1.10 অ্যাকচুয়ালি, মাইনাস 0.03 লগ অফ, এটা কত 10⁻⁻1 না, মানে এটার সঙ্গে এটা কাটলে নিচে 10 হবে, তাহলে 10⁻⁻1, -1টা সামনে চলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে 1.13 ভোল্ট হয়ে গেল। এই হয়ে গেল আমাদের আনসার, রাইট। এইবার এটা হচ্ছে কনভেনশনাল মেথড, এইভাবে করতে হবে, বইতে এরমভাবে লেখানো আছে। এবার আরেকটা মেথড আছে, সেই মেথডটা দেখো, যদি তোমাদের মনে হয় যে ওটা তাড়াতাড়ি হচ্ছে, মানে যেটা মোট কথা সময় কম লাগবে, সেইটা আমরা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপেয়ার করব। আর তার পাশাপাশি যদি কনভেনশনাল মেথডটা কম সময় মনে হয় তাহলে তো সেটাই করবে, আদারওয়াইজ আমি দুটো প্রবলেম দেখাচ্ছি পরপর। আদারওয়াইজ যেটা আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে শর্টকাটটা প্রথমে দেখে মনে হতে পারে যে এটা অনেক বড় মেথড, কিন্তু প্র্যাকটিস করলে এটাই শর্টকাট হয়ে যাবে। আমরা কি করব, ই সেল আমাদের মোট কথা বের করতে হবে। ই সেল মানে আমরা কি জানি, ই সেল মানে হচ্ছে ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড, এইটা ঠিক যেরকমভাবে E0 সেল ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, তেমনি ই সেলটাও এই ফর্মুলা করবে। এবার আমরা যদি ক্যাথোড আর অ্যানোডের যদি আমরা আলাদা করে ইলেকট্রোড পোটেনশিয়াল বের করি তাহলে কি হবে দেখো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যানোডে কী রিয়াকশান হচ্ছিল Zn এর না, তাহলে এই যে Zn আর Zn2 প্লাস এটা ছিল আমাদের অ্যানোডে যদি আমি রিয়াকশান করি তাহলে অক্সিডেশন হচ্ছে মানে আমাকে অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু বসিয়ে অঙ্ক করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। একমাত্র যদি আগের যে অঙ্কগুলো আমি করলাম, যদি অক্সিডেশন পোটেনশিয়াল বের করো বলা থাকে, বা ইলেকট্রোড পোটেনশিয়াল বের করো যেখানে অক্সিডেশন রিয়াকশান দেওয়া আছে বা সিম্বলটা এরকম দেওয়া আছে অক্সিডেশনের মতন, তখন আমরা অক্সিডেশন পোটেনশিয়াল ব্যবহার করব। আদারওয়াইজ সমস্ত জায়গাতে কিন্তু রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু ব্যবহার করব। এই ক্ষেত্রেও দেখো আমরা এরকম করতে পারি যে ই অফ Zn2 প্লাস Zn এইটা বের করবো আমরা, মানে এটা তো রিডাকশান পোটেনশিয়ালই না। সো দিস ইকুয়াল টু E0 অফ Zn2 প্লাস Zn মাইনাস 0.06/n, n মানে 2, এখানে দুটো ইলেকট্রন যেহেতু ট্রান্সফার হচ্ছে, লগ অফ যেহেতু আমরা রিয়াকশান লিখছি, রিয়াকশান অ্যানোডে অক্সিডেশন হয়, স্টিল আমরা রিডাকশান পোটেনশিয়াল ব্যবহার করছি, তাহলে Zn2 প্লাস নিচে থাকবে, কারণ রিয়াকশানটা ফাইনালি কী হবে, রিয়াকশান যদি হয় তাহলে Zn2 প্লাস ইলেকট্রন নিয়ে Zn হচ্ছে, তাহলে Zn প্রোডাক্ট উপরে, রিয়াক্ট্যান্ট নিচে, ঠিক আছে। এইবার দেখো তাহলে এইবার এটা মাইনাস 0.76 রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু দেওয়া ছিল, মাইনাস 0.03 লগ অফ, এটা কত ছিল 0.01 ছিল, 10⁻⁻2 ছিল, তাহলে ওপরে চলে গেলে এটা 10⁻2 হয়ে গেল, তাহলে 2টা সামনে এসে গেলে -0.6
তাহলে -82 হয়ে গেল। এটা হয়ে গেল আমার অ্যানোডের হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল না, কিন্তু অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল। কারণ আমরা এই যে ইকুয়েশনটা ব্যবহার করছি বা এইখানে যে E0 সেলের ইকুয়েশন ব্যবহার করেছি, এগুলো সবই কিন্তু রিডাকশান পোটেনশিয়াল ব্যবহার করেছি, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল বেরোয়নি, রিডাকশান পোটেনশিয়াল বেরিয়েছে। আচ্ছা, এইবার ক্যাথোডের ক্ষেত্রে কী হবে দেখো। ক্যাথোডের ক্ষেত্রে ই অফ Cu2 + Cu, এটা মানে E0 রিডাকশান পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল -0.06/2, এখানেও 2 কারণ Cu2+ থেকে Cu হচ্ছে, লগ অফ আবারও 1/Cu2+ মানে 0.1, তো এটা মানে হয়ে গেল log 10, মানে এটা পুরোটা 1 হয়ে গেল। তাহলে 0.34 - 0.03, 34 থেকে 3 গেল 31। এইবার দুটো পেয়ে গেলাম আলাদা করে। এইবার আমি চলে আসবো এইখানে। তাহলে ক্যাথোডের ভ্যালু কত 0.31, আর অ্যানোডের ভ্যালু কত মাইনাস অফ ওইটা, তার মানে +0.82, তার মানে কত হয়ে গেল দেখো 3, হ্যাঁ মিলে গেছে না, ওই তো চলে এসছে এটা, ঠিক আছে। আবার বলছি কী করলাম, প্রথমটা তো বুঝতেই পেরেছো নিশ্চয়ই, নর্মাল মেথডে গেলাম, সেলের জন্য নার্স্ট ইকুয়েশন লিখে তারপরে ভ্যালু পুট করলাম। আচ্ছা, এইখানে কী করলাম, এইখানে আমরা আলাদা করে দুটো ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা রিডাকশান পোটেনশিয়াল বের করলাম, ঠিক আছে। সেপারেটলি দুটো ইলেকট্রোডের রিডাকশান পোটেনশিয়াল বের করলাম। অ্যানোডে অক্সিডেশন হচ্ছে বলে অক্সিডেশন পোটেনশিয়াল বের করতে হবে তা নয়, সেটা করলে ভুল হবে, কারণ আমাদের ফর্মুলাতে আমরা সবসময় রিডাকশান পোটেনশিয়ালই ব্যবহার করি, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এখানে কিন্তু এই ইটা রিডাকশান পোটেনশিয়াল। তাহলে যখন আমরা সেকেন্ড মেথডটা করলাম, যেটাকে আমি শর্টকাট বলার চেষ্টা করছি, সেটাতে আসলে কি হচ্ছে, আমরা দুটো ইলেকট্রোডের রিডাকশান পোটেনশিয়াল বের করলাম, তাদের ডিফারেন্সটা নিলাম, হয়ে গেল। এবার এই মেথডটা এখন তোমাদের এরকম মনে হতে পারে যে দুবার করে আমাকে নার্স্ট ইকুয়েশন ব্যবহার করতে হচ্ছে, এখানে একবার ব্যবহার করলেই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একবার ইকুয়েশন ব্যবহার করার আগে আমাকে ক্যাথোডের রিয়াকশান লিখতে হচ্ছে, অ্যানোডের রিয়াকশান লিখতে হচ্ছে, তাদেরকে যোগ করতে হচ্ছে। এবার যোগ করার সময় শুধু যোগ করলে হবে না, আগেরটাই যেমন হয়েছে, এরপর একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। দেখো, যেখানে ইলেকট্রনের ট্রান্সফারটা যদি ইকুয়াল না হয়, ওখানে জিঙ্ক দুটো ইলেকট্রন ছাড়ছে, কপার দুটো ইলেকট্রন নিচ্ছে, কিন্তু যদি কারুর ভ্যালেন্সি যদি ওদের আলাদা আলাদা হয়, অ্যালুমিনিয়াম থাকলো আর কপার থাকলো, তখন কী হবে সেটা একটা এক্সাম্পল দেখো। পরেরটা দেখো, আবারও একই রকম, এটা অ্যানোড, এটা ক্যাথোড, টোটাল সেল দিয়েছে। তাহলে আগে ক্যাথোড আর অ্যানোডের রিয়াকশানটা লিখে নিই। ক্যাথোডে রিডাকশান হচ্ছে, 3টে ইলেকট্রন নিল, অ্যালুমিনিয়াম হলো। অ্যানোডে অক্সিডেশন, অর্থাৎ Fe থেকে Fe2+, দুটো ইলেকট্রন, ঠিক আছে। এবার যেটা হচ্ছে, আমাদের ইলেকট্রন ট্রান্সফারটা সমান নয়, এটাকে সমান করার জন্য এই পুরো ইকুয়েশনটাকে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এটাকে 3 দিয়ে করার পরে আমি টোটাল সেল রিয়াকশানটা পাবো, ঠিক আছে। সেল রিয়াকশান হচ্ছে, দেখো, অ্যালুমিনিয়াম 3+, প্লাস হচ্ছে Fe2+, আচ্ছা অ্যালুমিনিয়াম 3+ কটা আছে, দুটো, মানে 2 দিয়ে গুণ করেছিলাম, 2 হবে, আর এখানে 3 হবে, এগুলো আমি মিস করে যাচ্ছি, 3Fe, তাহলে এখানটায় 3Fe2+ আর দুটো অ্যালুমিনিয়াম, এই হয়ে গেল আমার টোটাল সেল রিয়াকশান। সেল রিয়াকশানের উপর বেস করে আমাকে কী করতে হবে, নার্স্ট ইকুয়েশন লিখতে হবে। তাহলে নার্স্ট ইকুয়েশনটা হচ্ছে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.06/n, n কত দেখো, টোটাল তাহলে কটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল, 6টা, এখানেও 6টা, তাহলে /6 লগ প্রোডাক্ট হচ্ছে Fe2+, এটা তো লিখবো না আমরা কারণ সলিড কনসেন্ট্রেশন 1, তাহলে এটা বাই এটা। এবার দেখো, Fe2+ এর সামনে 3 আছে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সুতরাং এর পাওয়ারে 3 চলে যাবে, আর এখানে কোএফিসিয়েন্ট 2 আছে সামনে, সুতরাং অ্যালুমিনিয়াম 3+ এর পাওয়ারে 2 চলে যাবে। নিশ্চয়ই এটা তোমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছিলে, জানা আছে অবশ্যই। এইবার আমরা ভ্যালুগুলো বসাই, দেখো এখানটা মুছছি, দেখো, তাহলে ই সেল ইকুয়াল টু E0 সেল মানে কি, E0 ক্যাথোড মাইনাস অ্যানোড দুটোরই রিডাকশান পোটেনশিয়াল, আর এখানে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালই দেওয়া আছে। তাহলে আমাদের ক্যাথোড হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে -1.66 মাইনাসে প্লাস 0.44, এটা হয়ে গেল E0 সেল, মাইনাস 0.01, দেখো 0.01 হয়ে গেছে, লগ অফ Fe2+ এর হচ্ছে কনসেন্ট্রেশন
Fe2 প্লাস আমাদের কোন দিকে ছিল, বাঁ দিকে ছিল না অ্যানোডে, তো এটা Fe2 প্লাস ছিল। তাহলে 0.001 মানে 10⁻³ কিউব, আর এটা 10⁻² এর স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে সিম্পলি ক্যালকুলেট করো। তাহলে এটা কত হচ্ছে দেখো, -1.22 -0.01, লগটা দেখো কত হচ্ছে 10⁻⁻9 উপরে, আর নিচে হচ্ছে -4, -4টা উপরে গেলে +4, তাহলে -9 +4 মানে 10⁻⁻5, 10⁻⁻5 মানে এইটা সামনে চলে আসবে, তাহলে প্লাস হয়ে যাবে +0.05। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 22 থেকে 5 গেল 17 -1.17 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। তাহলে আমাদের শুরু করতে হবে ক্যাথোড অ্যানোড রিয়াকশান দিয়ে, সেল রিয়াকশান, তারপরে ইকুয়েশান, তারপরে ভ্যালু পুট করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই সামনের যে কোইফিশিয়েন্টগুলো এইগুলো সব পাওয়ারে যাবে, সেখান থেকে একটু ধৈর্য সহকারে ঠিকঠাক করে ক্যালকুলেশনটা করতে হবে। এই হয়ে গেল নর্মাল মেথড। এইবার আমরা যদি আবার আগের অঙ্কটার মতন এখানেও যদি আমি সেপারেট মেথডে যাই, সেপারেটলি যদি আমি ক্যালকুলেট করি ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো আলাদা আলাদা করে, সেগুলো করতে গেলে আমাকে নিশ্চয়ই রিয়াকশান লিখতে হবে না। ঠিক আছে, রিয়াকশানটা এখানে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, রিয়াকশানটা আমি মুছছি। রিয়াকশান লিখতে হবে না কেন, এই কারণেই বলছিলাম যে আমাদের যে সেলটা দেওয়া ছিল Fe থেকে Fe2 প্লাস আর অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, আমরা এইটা থেকেই রিয়াকশান করতে পারবো। তাহলে এইবার আমরা প্রথমে করব ই অফ ক্যাথোড, আর তারপর আমরা বের করব ই অফ অ্যানোড, আর তারপর আমরা দুটোকে মাইনাস করে দেবো। এইবার আবারও এখানটা খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শোনো, আমরা কিন্তু এখানে অক্সিডেশন অ্যানোডে হচ্ছে মানে আমরা এখানে অক্সিডেশন পোটেনশিয়াল বের করব তা কিন্তু নয়, আমরা অবশ্যই রিডাকশান পোটেনশিয়াল বের করব। অক্সিডেশন পোটেনশিয়াল বের করার ব্যাপার তখনই থাকবে যদি কোয়েশ্চেনে আমাকে বলে যে এই ইলেকট্রোডটার অক্সিডেশন পোটেনশিয়াল বের করো। যখনই কোনো টোটাল সেল দেওয়া থাকবে, সেল পোটেনশিয়াল বের করো, সেল বের করো, সেখানে কোনো অক্সিডেশন পোটেনশিয়ালের গল্প হবে না। যদি অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু দেওয়া থাকে আমরা ওটাকে কনভার্ট করে নেবো কোথায়, রিডাকশান পোটেনশিয়ালে। অক্সিডেশন পোটেনশিয়াল আমরা ভ্যালু তখনই ব্যবহার করব, বা অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু আমরা তখনই ক্যালকুলেট করব নানস্ট ইকুয়েশন ব্যবহার করে, যখন কোয়েশ্চেনটা থাকবে কোনো সেলের নয়, কোয়েশ্চেনটা থাকবে একটা পার্টিকুলার ইলেকট্রোডের, তাও সেখানে মেনশন করা থাকবে যে এর অক্সিডেশন পোটেনশিয়াল বের করো, বা কোয়েশ্চেনটাই থাকবে এরকম যাতে রিয়াকশানটা অক্সিডেশন রিয়াকশান আছে এরকম। আদারওয়াইজ কিছু মেনশন করা না থাকলে সবসময় হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল। তাহলে ক্যাথোড হচ্ছে অ্যালুমিনিয়ামের ভ্যালু একবার ডাইরেক্ট লিখে দিই, -1.66 -0.06 বাই কত 3, এই যে 3+ থেকে 0 স্টেট আছে, 3টে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, লগ অফ 1/1 কেন, কারণ রিডাকশান পোটেনশিয়াল বের করছি তো, তাহলে Al3+ থেকে তো Al তৈরি হবে না, তাহলে এটা রিয়াক্ট্যান্ট নিচে আসবে, 1/, অ্যালুমিনিয়াম 3+ এর কনসেন্ট্রেশন। অ্যালুমিনিয়াম 3+ এর কনসেন্ট্রেশন কত ছিল বলো, অ্যালুমিনিয়াম 3+ এর কনসেন্ট্রেশন ছিল 10⁻² ছিল মনে হচ্ছে, মাইনাস এটা 0.02 ইন্টু লগ অফ, দেখো এখানে 10⁻² লিখি, তাহলে ওপরে চলে গেলে এটা 10⁻² হয়ে যাবে, তাহলে 2টা সামনে এলে মাইনাসই হবে, -0.04, 66 আর 4 মানে 70। এটা হয়ে গেল আমাদের ক্যাথোডের পোটেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা অ্যানোডটা এখানে বের করি। অ্যানোড মানে হচ্ছে -0.44 মাইনাস 0.06/2, এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। আবার আমরা কি বলছি, রিডাকশান পোটেনশিয়াল লিখছি, তাহলে রিডাকশান লিখলে তো অবশ্যই নিচে আসবে আয়নটা, কারণ রিডাকশান হলে আয়ন থেকে মেটাল তৈরি হচ্ছে। তাহলে -0.44 -0.03 লগ অফ 10⁻³ ছিল এটা, তাহলে -3টা উপরে চলে গেলে 10⁻³ হয়ে গেল, 3টা সামনে এলো, তার মানে 44 -9, 44 আর 9 কত 53.03 ভোল্ট। এইবার ই সেল কী করে বের করবো তাহলে, এবার ই সেল ইকুয়াল টু ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড। ঠিক আছে, ক্যাথোড তাহলে এইটা -1.7 আর মাইনাসে প্লাস 0.53 ভোল্ট, তাহলে কত হচ্ছে দেখো 7 1, দেখো আগেরটার মতো এলো না এক্স্যাক্টলি,
আচ্ছা এটা মাইনাসটাই তো ভুলে গেছি, -1.17 মিললো। তাহলে এইবার তোমাকে ডিসাইড করতে হবে যে কোন মেথডে তুমি যাবে, দুটো সেপারেট ভ্যালু বের করে মাইনাস করবে, নাকি দুটো স্টেপ রিয়াকশান করে থার্ড স্টেপে সেগুলোকে জয়েন করে তারপরে ইকুয়েশান লিখে তারপরে ক্যালকুলেশন করবে। যেটা তোমার সুবিধাজনক বলে মনে হবে, আইদার এই মেথড অথবা আগের মেথড, সেই মেথডে তুমি গিয়ে সেল পোটেনশিয়াল ক্যালকুলেট করবে। ওকে, দেখো পরের অঙ্কটা করার আগে আমি আর একটা জিনিস আবারও তোমাদেরকে ক্ল্যারিফাই করার চেষ্টা করছি যাতে তোমাদের কনফিউশন না হয়। সেটা হচ্ছে যখন আমরা সেল পোটেনশিয়াল বের করছি, একটা তো আমরা কনভেনশনাল মেথডে গেলাম যেটা আমি শুরুতে বলছিলাম, আর যখন আমি শর্টকাট মেথডে গেলাম তখন আমি কি বললাম, ক্যাথোড এবং অ্যানোডের আলাদা করে তুমি রিডাকশান পোটেনশিয়াল বের করো, দিয়ে সেটাকে মাইনাস করে দাও। সেটা হচ্ছে এই ফর্মুলাটা, ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তো এই যে ই ক্যাথোড মানে ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল, ই অ্যানোড মানে অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল, কোনো অক্সিডেশন পোটেনশিয়াল এখানে নেই কিন্তু। সেটাই আমি এখানে লিখেছি যে ফর সেল পোটেনশিয়াল ক্যালকুলেশন বাই ইউজিং শর্টকাট মেথড ডু নট ইউজ এসওপি ভ্যালুজ অর ফাইন্ড ই অক্স ফর অ্যানোড। অ্যানোডের জন্য অক্সিডেশন পোটেনশিয়াল কিন্তু বের করতে হবে না, ওটা করলে ভুল হবে। অনলি এসআরপি ভ্যালু ব্যবহার করো ফর বোথ ক্যাথোড অ্যান্ড অ্যানোড অ্যান্ড ফাইন্ড দেয়ার ই রেড, তাদের খালি রিডাকশন পোটেনশিয়াল বের করো এবং সেইটাকে এই ফর্মুলায় বসাও। অক্সিডেশন পোটেনশিয়াল মানে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু তুমি কখন ইউজ করবে এবং কখন সেটা তুমি বসাবে ফর্মুলায় এবং কখন তুমি অক্সিডেশন পোটেনশিয়াল বের করবে, সেটা তুমি কখন করবে, সেটা তখনই করবে যখন সেটা কোয়েশ্চেনে বলা আছে। হোয়েন ইট ইজ আস্কড ইন দ্য কোয়েশ্চেন, যদি তোমাকে বলা হয় যে অক্সিডেশন পোটেনশিয়াল বের করো কোনো একটা অক্সিডেশন রিয়াকশনের জন্য বা অ্যানোডের জন্য, বা অ্যানোডের যদি বা অ্যানোড বা অক্সিজেন রিয়াকশন যদি এরকম রিয়াকশন দেওয়া থাকে, একমাত্র সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রোডের ক্ষেত্রে, তাও অনলি ফর ইলেকট্রোড, ঠিক আছে, ফর অ্যান ইলেকট্রোড একটা ইলেকট্রোডের ক্ষেত্রে আমাদের একমাত্র দু রকম ক্যালকুলেশন আসতে পারে, আইদার রিডাকশন পোটেনশিয়াল অথবা অক্সিডেশন পোটেনশিয়াল। তখন যদি বলা থাকে অক্সিডেশন পোটেনশিয়াল বের করো তাহলে আমরা এসওপি ভ্যালু ব্যবহার করব। সেল পোটেনশিয়াল ব্যবহার করবার মানে ক্যালকুলেশন করবার জন্য আমাকে কখনোই অক্সিডেশন পোটেনশিয়াল ব্যবহার করা যাবে না, এটা করলেই ভুল হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা করার আগে আমরা নান্সড ইকুয়েশন ফর হাইড্রোজেন ইলেকট্রোড, খুব ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, তাই জন্য আমরা হাইড্রোজেন ইলেকট্রোডের জন্য আলাদা করে আমরা নান্সড ইকুয়েশন পড়ছি। এবার হাইড্রোজেন ইলেকট্রোড তো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড, ফলে ওটা ক্যাথোড অ্যানোড যা খুশি হয়েই ব্যবহার হতে পারে। তাহলে H2 গ্যাস এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি, তো এইভাবে কখন রিপ্রেজেন্ট করি, ইলেকট্রোড একদম লেফট হ্যান্ড সাইডে, সুতরাং এটা হচ্ছে অ্যানোডের রিপ্রেজেন্টেশন, তাই তো। ক্যাথোডেরটা উল্টো হবে, জাস্ট এটাকে রিভার্স করে দাও। যাই হোক, এবার তাহলে অ্যানোড যদি হয় তাহলে রিয়াকশানটা কীরকম হবে, H2 থেকে তৈরি হবে H+, দুটো ইলেকট্রন লস করলো, তাহলে এটা হয়ে গেল আমাদের কী রিয়াকশান, অক্সিডেশন রিয়াকশান। এইবার এই পার্টিকুলার রিয়াকশানের জন্য আমি যদি নান্সড ইকুয়েশন লিখি তাহলে সেটা কেমন হবে, দেখো, ই অফ H2 2H+, অক্সিডেশন হচ্ছে, সুতরাং যেহেতু অ্যানোড আমরা এখন এখানে অক্সিডেশন পোটেনশিয়াল লিখছি কিন্তু, ঠিক আছে, এটা অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে H2 2H+, সরি E0 মাইনাস 0.06/2 লগ অফ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট হচ্ছে H+, তারপরে H+, তার পাওয়ারে 2 হবে, সামনে 2 আছে, আর P অফ H2, এই হলো ইকুয়েশন। এটা কিসের ইকুয়েশন, নান্সড ইকুয়েশন ফর অক্সিডেশন পোটেনশিয়াল। রিডাকশন পোটেনশিয়াল হলে উল্টোটা হতো, সেটা নিয়ে পরে আলোচনা করছি আমি। তাহলে এবার দেখো, এবার এই যে হাইড্রোজেনের যে প্রেশার P অফ H2, এইটা অনেক সময় মেনশন করা থাকে না। যখন মেনশন করা থাকে না তো তখন আমরা এটাকে 1 atm ধরে নিই, ঠিক আছে। PH2, if PH2 is not mentioned, ঠিক আছে, we take PH2 equal to 1 bar যদি ধরে নিই তাহলে আমি আর এখানে আর এইটা লিখছি না, আমি এবার অক্সিডেশন ছোটো করে লিখছি যাতে তাড়াতাড়ি হয়। তাহলে আচ্ছা, এখানটায় আমি 0 লিখে দিই, হাইড্রোজেনের তো 0.00 ভোল্ট মাইনাস 0.03 লগ অফ, এবার এটা ডিনোমিনেটার 1 হয়ে গেছে, তাহলে খালি পড়ে থাকবে H+, তার স্কোয়ারটাকে সামনে আনলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা 0.6 হয়ে গেল, ঠিক আছে, একবারে করে দিলাম। তাহলে ই অক্স দিস ইকুয়াল টু কী দাঁড়ালো, দেখো, খুব ভালো করে লক্ষ্য করা একটা জিনিস, এইটা তো লিখছি না আমি, তাহলে পড়ে থাকলো খালি আমার এইটুকু পার্ট। এবার এইটুকু পার্টের মধ্যে যদি আমি 0.06টাকে রেখে দিই এখানে 0.06, তাহলে পড়ে থাকবে কি, মাইনাস লগ অফ H+, মাইনাস লগ অফ H+ মানে কি, PH, কারেক্ট। তাহলে এইখানে হয়ে গেল PH,
ঠিক আছে, পিএইচ আমি এখানে সাফিক্সে মেনশন করব অ্যানোড। কেন অ্যানোড মেনশন করছি? যেহেতু আমি অক্সিডেশন পোটেনশিয়াল বের করলাম, তাই অক্সিডেশন পোটেনশিয়াল তো অ্যানোডের হবে। এবার এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, যেটা আমাদের ভীষণ 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 কাজে লাগবে। এই ফর্মুলা যদি আমরা ঠিকঠাক করে ব্যবহার করতে পারি তাহলে 6 লাইনের অঙ্ক 2 লাইনে হয়ে যাবে, যদি এটা ব্যবহার করা যায়। এবার ধরো যদি একটু আগে আমি যেটা বলছিলাম, যদি এটা রিডাকশান হয় তাহলে রিয়াকশানটা উল্টে যাবে, তখন H2 ওই দিকে চলে যাবে আর H প্লাস এদিকে চলে আসবে, অর্থাৎ তখন এই যে রেশিওটা এটা উল্টে যাবে। এই রেশিওটা উল্টে গেলে H প্লাস এটা নিচে চলে আসবে, তাহলে এটা যখন পাওয়ার যাবে তখন -2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে পুরো ব্যাপারটা উল্টে যাবে। সুতরাং আমরা সংক্ষেপে এটা লিখতে পারি যে সিমিলারলি, আমি এখানে সিমিলারলি লিখছি, তুমি যদি চেষ্টা করতে চাও বাড়িতে তাহলে এটাকে উল্টো করে দিয়ে ক্যাথোডের রিয়াকশান বানিয়ে এইটাকে আবার করবে, তাহলে আমি এখন যেটা লিখছি সেই ফর্মুলা তুমি চলে আসবে। তাহলে ই রিডাকশান ইকুয়াল টু, দেখো এখানে প্লাস আছে না, এটা প্লাস আছে, তাহলে এখানে -0.06 আর পিএইচ, মানে এর সঙ্গে পিএইচটা মাল্টিপ্লাইড, এইটা হচ্ছে অ্যাট ক্যাথোড। এই পিএইচটা কোথাকার পিএইচ? যখন হাইড্রোজেন ইলেকট্রোডটা ক্যাথোড হিসেবে কাজ করছে সেই ক্যাথোড সলিউশনের পিএইচ, রাইট? এই দুটো ফর্মুলা আমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। দেখো আমরা এখনই অঙ্ক করছি। দেখো হাইড্রোজেন ইলেকট্রোডের 3টে প্রবলেম লিখেছি। ফার্স্টটা দেখো HCl H2 PTS, পিটি সলিড একদম ডান দিকে, সুতরাং এটা ক্যাথোড আছে, আবার প্লাস রিডাকশান পোটেনশিয়ালও বের করতে দিয়েছে। দেখো আবারও আমরা দু রকমভাবে অঙ্কটা করবো। একটা কনভেনশনাল মেথডে যাচ্ছি, যদি ক্যাথোড হয় তার মানে সেখানে রিডাকশান হবে, তার মানে 2H প্লাস দুটো ইলেকট্রন গেইন করবে, H2 গ্যাস তৈরি করবে। কনভেনশনাল মেথড এটা। নানস্ট ইকুয়েশন লিখবো। ইকুয়েশন কি লিখবো? ই রিডাকশান ইকুয়াল টু E0 রিডাকশান, E0 কত? 0, হাইড্রোজেনের 0, মাইনাস 0.06/2 দুটো ইলেকট্রন ট্রান্সফার, PH2 বাই এটা। এবার হাইড্রোজেনের প্রেশার কত এখানে বলে দেয়নি, 1 atm 5 atm বলে দেয়, তার মানে 1 atm, তাহলে 1 বাই এটা লিখবো না, তাহলে লগ অফ দেখো 1 বাই H প্লাসের স্কোয়ার। এবার H প্লাস কনসেন্ট্রেশন কত? HCl এর এখানে কত মোলার দিয়ে দিয়েছে। আমরা একটা জিনিস এখানে করে নেব, নিশ্চয়ই তোমরা এটা আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছিলে, যে HCl তো এখানে মোনোবেসিক অ্যাসিড, অর্থাৎ একটা H প্লাস তৈরি করবে, তাহলে এর যদি 10⁻⁻⁴ মোলার দেওয়া থাকে তাহলে এখান থেকে তৈরি হওয়া যে H প্লাস তারও কনসেন্ট্রেশন 10⁻⁻⁴, তাহলে 10⁻⁻⁴ এর যদি স্কোয়ার হয় 10⁻⁻8, তাহলে সেটা যদি উপরে চলে যায় তাহলে লগ অফ 10⁻+8 হয়ে গেল, ঠিক আছে? এইবার দেখো তাহলে এইটা সামনে চলে এলো, লগ 10 মানে 1, তার মানে -0.24 ভোল্ট, কনভেনশনাল মেথড। আর যদি আমরা শর্টকাট মেথডে যাই, শর্টকাট মেথডে যাওয়ার জন্যই আমরা জাস্ট এর আগে ফর্মুলাগুলো দেখালাম। যদি H প্লাসের কনসেন্ট্রেশন 10⁻⁻⁴ হয় তাহলে PH মানে কত? PH মানে মাইনাস লগ অফ 10⁻⁻⁴, তার মানে PH কত? 4, ঠিক আছে? PH যদি 4 হয় তাহলে ই রিডাকশানের ফর্মুলা আমরা কী বললাম একটু আগে, -0.06 ইন্টু PH মানে ইন্টু কত? 4, তাহলে কত হয়ে গেল? -0.24। এক লাইনে আমাদের অঙ্ক হয়ে গেল, যেখানে আমাকে ইকুয়েশান লিখে নানস্ট ইকুয়েশান লিখে এইসব করার দরকার পড়লো না, সিম্পল ছোটো করে অঙ্ক হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ফাস্টার ক্যালকুলেশনের একটা জায়গা, যেগুলোকে আমাদেরকে খুব ভালো করে ইউজ করতে হবে। যদি আমরা এগুলোকে সঠিকভাবে সঠিক সময়ে ইউজ করতে পারি তাহলে অনেক টাইম সেভ হয়ে যাবে। সুতরাং এই মেথডে আমাদেরকে কিন্তু প্র্যাকটিসটা এই লেভেলে আসতে হবে, যাতে করে আমাদের দেখেই এটা ক্লিক করে যে আমাকে -0.06 × 4 করতে হবে। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে এই যে -0.06, অ্যাকচুয়ালি আমরা প্রথমে যখন নানস্ট ইকুয়েশন বলেছিলাম যে 0.0591, এইটাকে আমরা 0.06 লিখি। যদি পরীক্ষার হলে টাইম থাকে, কারণ এটা তো অ্যাপ্রক্সিমেশন হচ্ছে না, যদি পরীক্ষার হলে টাইম থাকে তাহলে আমরা এইটা দিয়ে মাল্টিপ্লাই করবো 4কে, ঠিক আছে? একটু কম আসবে ভ্যালুটা, তো সেই কম ভ্যালুটাই কিন্তু অপশানে দেওয়া থাকবে। এখানে যদি 0.24 আসে, -0.24, আমার কিন্তু কোয়েশ্চেনে -0.24 থাকবে না, তার থেকে সামান্য কম থাকবে ভ্যালু। তো সেই হিসাবে আমরা যদি অ্যাকিউরেট ভ্যালু চাই তাহলে এইটা দিয়েও ক্যালকুলেট করতে পারি, রাইট? এবার আমি এই পরের যে দুটো অঙ্ক, এখানে আমি আর এই নানস্ট ইকুয়েশন ব্যবহার করবো না, আমি শর্টকাট টেকনিকে আসবো। দেখো তাহলে দুয়েরটা কী আছে, দেখো দুয়েরটায় বলছে আবারও, দুয়েরটা কিন্তু খুব কনফিউজিং, বুঝলে তো? মানে কনফিউজ করার জন্যই এটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিয়েছে, কারণ সালফিউরিক অ্যাসিডে আমরা জানি যে
H2SO4 এখান থেকে দুখানা H প্লাস তৈরি হয়। তাহলে এর যদি কনসেন্ট্রেশন 10⁻²2 হয় তাহলে এটা 2 × 10⁻²2 হবে। এইখানটা কিন্তু খুব কসাস থাকতে হবে, কারণ আমরা এইটা থেকেই মাইনাস লগ অফ এটা করে পিএইচ বের করে নেব, সেটা করলে ভুল হয়ে যাবে। তাহলে এইটা যদি কনসেন্ট্রেশন হয় হাইড্রোজেনের, তাহলে পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ 2 × 10⁻²। ঠিক আছে, তাহলে এটা কী করে করবো? দিস ইকুয়াল টু নিশ্চয়ই 2 - log 2। এটা তোমরা এই শর্টকাটটা তোমরা নিশ্চয়ই আগে শিখেছো, যদি না শিখে থাকো তাহলে বলে রাখি। সেটা হচ্ছে যে এখানটায় বলে রাখছি, সেটা হচ্ছে যখনই এরকম লগের সঙ্গে ব্র্যাকেটে কোনো ভ্যালু থাকবে, ধরো যাক আমি লিখছি x × y⁻z, এরকম ফর্মুলাটাই। আচ্ছা চলো ফর্মুলাটাই লিখতে হবে না, আমি এইসব মুখস্থ করা আরও ঝামেলা। আমি আরেকটা এক্সাম্পল লিখিয়ে দিচ্ছি বরং। 3 × 10⁻5 আছে, তাহলে কী করে বের করবো? এই যে -5 বলা যে ভ্যালুটা পাওয়ারের, মাইনাস সাইনটাকে বাদ দিয়ে ওটাকে সামনে লেখো -log 3। জাস্ট এই ফর্মুলা ব্যবহার করো সব জায়গায়। এবার log 2, log 3, log 5 এইগুলোর ভ্যালু তো আমাদের জানতেই হবে, এইগুলো মুখস্থ করে রাখতে হবে যাতে করে এই ধরনের প্রবলেমে আমাদের না আটকায়। তাহলে এটার ভ্যালু হচ্ছে 0.3, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো 1.7, পিএইচ হয়ে গেল 1.7। তাহলে কোনটা করছিলাম? দুয়েরটা। অক্সিডেশন পোটেনশিয়াল বের করতে বলেছে দেখো, তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালের ফর্মুলা কি? প্লাস অফ 0.06 ইন্টু পিএইচ, তাই না? তাহলে কত হচ্ছে এটা? 102 মানে 1.02 ভোল্ট। এটা হয়ে গেল আমাদের 1.02 ভোল্ট না 0.102 ভোল্ট। এইটা হয়ে গেল আমাদের অক্সিডেশন পোটেনশিয়াল। ঠিক আছে, পিএইচ বের করার যে স্টেপটা সেইখানে কনসাস থাকতে হবে, দেখে নিতে হবে যে অ্যাসিড বা বেস যেটা দেওয়া আছে সেটা মোনোবেসিক, ডাইবেসিক কোনটা সেটা দেখে নিতে হবে। ডাইবেসিক থাকলে কিন্তু এই গন্ডগোলটা আসতে পারে। থার্ড প্রবলেমটা দেখো, এবার এইটা দেখেও, থার্ড প্রবলেমটা দেখেও অনেকে ঘাবড়ে যেতে পারে যে কি হলো, হাইড্রোজেনের সঙ্গে আবার NaOH করতে গেলো। NaOH যদি আসেও তাহলে হাইড্রোজেন থেকে কীভাবে OH- তৈরি হচ্ছে সেই ইকুয়েশন জানতে হবে, যদি আমি নার্স্ট ইকুয়েশন ব্যবহার করে মানে নর্মাল ওয়েতে যেতে চাই। আর আদারওয়াইজ আমাদের শর্টকাট টেকনিক ব্যবহার করলে এইসব দরকারই লাগবে না, কারণ তুমি দেখো এখানে NaOH হচ্ছে NaOH আমি এই রিয়াকশানটা লিখছি। এগুলো রিয়াকশানগুলো লেখার যদিও কোনো প্রয়োজন নেই, তবু আমি ফার্স্ট টাইম বলে একবার করে বলেই দিচ্ছি। এটা যদি 10⁻⁴ মোলার হয় তাহলে একটা NaOH থেকে একটা OH-, সুতরাং এটাও 10⁻⁴ মোলার। OH- কনসেন্ট্রেশন থেকে আমরা POH বের করতে পারি, POH দিস ইকুয়াল টু মাইনাস লগ অফ OH- কনসেন্ট্রেশন। তাহলে কত হয়ে গেল? মাইনাস লগ অফ 10⁻⁴ মানে 4। POH যদি 4 হয় তাহলে PH কত? 14 - 4 মানে 10, PH 10। PH যদি 10 হয় তাহলে ই রিডাকশান বের করতে বলেছে। সো দিস ইকুয়াল টু -0.06 ইন্টু 10 মানে -0.6 ভোল্ট, আর খুব প্রিসাইসলি বললে -0.591 ভোল্ট। ঠিক আছে, তাহলে ঝট করে অঙ্কটা 2 লাইনে হয়ে যাবে, রিয়াকশান লেখার কোনো টেনশন নেই, নার্স্ট ইকুয়েশন লেখারও কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এবার আরও 2-1টা প্রবলেম দেখো। 4টা দেখো, ফাইন্ড ই সেল মানে ইএমএফ বের করতে বলেছে, যেটা আমি একটু আগেই বড় করে লিখেছিলাম এক বোর্ড জুড়ে। যখনই ই সেল বের করতে বলবে, ক্যাথোড বা অ্যানোড যেই থাকুক না কেন সবারই আমাকে রিডাকশান পোটেনশিয়াল বের করতে হবে শর্টকাট মেথডে, তারপরে আমরা মাইনাস করবো। আমরা শর্টকাট মেথডেই যাব। তো দেখো অ্যানোডের ক্ষেত্রে আমরা কী করবো? অ্যানোডে এটা আছে, তো অ্যানোডের ক্ষেত্রে তো HCl যেহেতু তোমার 10⁻³ মোলার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পিএইচটা কত? 3। তাহলে ই অ্যানোড ইজ ইকুয়াল টু, অ্যানোড যেহেতু তাহলে পজিটিভ 0.06 ইন্টু পিএইচ মানে 3, তাহলে এক লাইনে হয়ে গেল যে 0.18 ভোল্ট। ঠিক আছে, ক্যাথোডে কী আছে? ক্যাথোডে এজি আছে। এজির ক্ষেত্রে কী লিখবো আমরা? E0 ভ্যালুটা দেয়নি, এজির 0.80 হয়, এখানে লিখে নাও E0 AG প্লাস AG, এটা হচ্ছে 0.8 ভোল্ট, এটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে, যাই হোক। সো দিস মাইনাস 0.06/1 তো এজি প্লাস একটা প্লাস আছে, একটা ইলেকট্রন ট্রান্সফার হবে, লগ অফ 1/AG প্লাসের কনসেন্ট্রেশন। এজি প্লাসের কনসেন্ট্রেশন কত দেখো? 10⁻², এটা উপরে গেলে 10⁻² হয়ে যাবে। তাহলে 0.06 ইন্টু 10⁻² যদি +2 হয়, 2টা সামনে চলে আসলো, তাহলে 80 থেকে বিয়োগ গেল 12, তাহলে পড়ে থাকলো কত? 0.68 ভোল্ট। এটা হয়ে গেল ক্যাথোড।
তাহলে আমাদের ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তাহলে 0.68 মাইনাস কত হয়ে গেল 0.18, তার মানে 0.5 ভোল্ট। তো এটা হয়ে গেল আমাদের ই সেল, হয়ে গেল ছোটো করে দেখো হয়ে গেল। আমরা কিন্তু একবার নানস ইকুয়েশন ব্যবহার করলাম, আর একবার সেটা ব্যবহার করতে হলো না, কারণ যেহেতু হাইড্রোজেন ইলেকট্রোড তাই আমরা পিএইচের ফর্মুলায় চলে গেলাম, ডাইরেক্ট শর্টকাট হয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। তোমরা এটাকে কনভেনশনালি যেরকমভাবে করা হয়, দুটো ইকুয়েশন লিখে তারপর তাদের যোগ করে সেল ইকুয়েশন মানে সেল রিয়াকশান, তারপরে নানস ইকুয়েশন টোটাল, সেইটা করে একবার করে দেখো যে কোনটায় সময়টা বেশি লাগছে বা কম লাগছে। 5এরটা দেখো, 5এরটাতে এবার দেখো ক্যালকুলেট ইলেকট্রোড পোটেনশিয়াল। ইলেকট্রোড পোটেনশিয়াল যখনই বলে দেবে, অক্সিডেশন না রিডাকশান বলবে না, তখন আমাকে একটু ভাবতে হবে যে আমি অক্সিডেশন করবো না রিডাকশান করবো। তখন এইটার উপরে বেস করে আমাকে ডিসাইড করতে হবে, ঠিক আছে। যদি সেল পোটেনশিয়াল এরকম সেল দিয়ে দেয় তখন ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই, অনলি রিডাকশান পোটেনশিয়াল। এবার এখানে দেখো এটা H প্লাস থেকে H2 হচ্ছে, H প্লাস থেকে H2 হচ্ছে মানে রিডাকশান হচ্ছে, প্লাস আরেকটা সিম্বল হচ্ছে আমার ইলেকট্রোড একদম রাইট হ্যান্ড সাইডে, টপ রাইট হ্যান্ড কর্নারে, সুতরাং এটা অবশ্যই ক্যাথোড। ক্যাথোড মানেই রিডাকশান। এবার ক্যাথোডে যদি ইলেকট্রোড পোটেনশিয়াল বের করতে বলে, যেহেতু রিডাকশান হচ্ছে সুতরাং রিডাকশান পোটেনশিয়াল বের করতে হবে। রিডাকশান পোটেনশিয়াল যদি বের করতে হয় তাহলে এইখানে আমি কিন্তু আর পিএইচের ফর্মুলা ব্যবহার করতে পারবো না, হ্যাঁ, -0.06 পিএইচ কেন ব্যবহার করতে পারবো না, কারণ এখানে H2 এর ভ্যালু আর 1 বার নেই, এটা পাল্টে গেছে। তাহলে এটাকে আমাকে ইনক্লুড করতে হবে ফর্মুলায়। তাহলে ই রিডাকশান ইকুয়াল টু E0 মাইনাস 0.06/2, দুটো ইলেকট্রন ট্রান্সফার হবে না, 2H প্লাস আর H2 লিখবো যখন আমি, তাহলে লগ অফ 2H প্লাস থেকে H2 হচ্ছে, তাহলে H2 এবার ওপরে থাকবে, তাহলে PH2 ওপরে আর H প্লাসের স্কোয়ার নিচে। তোমরা যদি চাও সাইডে ইকুয়েশনটা লিখে ফেলো, আচ্ছা আমি লিখে দিচ্ছি, 2H প্লাস দুটো ইলেকট্রন নিয়ে H2 হচ্ছে। তো দেখো এটা প্রোডাক্ট ওপরে আর H প্লাস রিয়াক্ট্যান্ট নিচে, তাহলে কত হয়ে গেল -0.03 লগ অফ এটা কত 10⁻², আর এটা 10⁻³ স্কোয়ার মানে -6, -6 মানে হচ্ছে -3, তো হ্যাঁ -6 উপরে গেল +6 মানে +4, তার মানে 0.3 × 4, তাহলে -0.12 ভোল্ট। ঠিক আছে, দেখো আজকের ভিডিওটা আমরা এখানেই থামাবো, কারণ অনেকটা লম্বা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা শুরুতে পড়বো থার্মোডাইনামিক্স অফ গ্যালভানিক সেল, তারপরে সেই সংক্রান্ত এবং নানস ইকুয়েশন সংক্রান্ত আরও অনেক সমস্যা মানে প্রবলেম আমরা সলভ করব। আজকের ভিডিওটা এইটুকুই। যাওয়ার আগে আবার বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো। আজকে এইটুকুই, টাটা।